সেম টু ইউ। আমি আনছি, তোমার ঘরে তো একটা না পাও থাকে না। ছিল তো না পাও, খুঁজে পাইতেছিলাম না। খামু খামু খামু, বসো, খাবার দে। হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এটা পলিসিস্টিক। হ্যালো, এখনো কি শোনা যায়? শোনা যায় ভাইয়া? স্যার শুনতে পাচ্ছি স্যার। কি সমস্যা হয়েছে? ওটা এটা আমার কথা শোনা যাচ্ছে না এখন? আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন কি? আবার এই সমস্যা? আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। আজকে একটু এই ঝামেলার জন্য লেট হয়ে গেল। ঠিক আছে, আজকে হচ্ছে যে আমাদের ক্লাস হচ্ছে অস্পির পিকটোরিয়াল। হ্যাঁ, যেগুলো হচ্ছে যে পিকটোরিয়াল মানে কি ছবি, তার মানে আল্ট্রাসাউন্ড বেসড যে ক্লাসটা সেটা আজকে হবে। আর কি জিনিসটা কি সেটা আমরা হচ্ছে যে আজকে জানবো, যে অস্পি এবং অস্কি এই দুটার মধ্যে আসলে ডিফারেন্স কি এবং কি ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি আমাদের অস্কিতে, আমাদের আইওইতে আমাদেরকে হচ্ছে যে ফেস করতে হবে। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞাসা করি যে তোমাদের এই যে লং ব্যাচের আর লেকচার বাকি আছে কতটুকু? এনিওয়ান? তোমার লেকচার বাকি আছে কতটুকু? আর অস্কি যে ক্লাস আমি হচ্ছে যে নেব, যেটা বলবো সেটা কিন্তু হোল বুক, টোটাল গাইনি, টোটাল অপস এর উপরে। হ্যাঁ, তো আমি তো টোটাল গাইনি, টোটাল অপস এর প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে অ্যাকচুয়ালি বলা যাবে না। কি টাইপের কোশ্চেন আসবে শুধু অতটুকুই আমি হচ্ছে তোমাদেরকে বলতে পারবো। কেউ কি আছে এখানে বলতে পারবে, অ্যাভেলেবেল আছে, যে কয়টা লেকচার বাকি আছে? নো ওয়ান? লেকচার হয়েছে মাত্র তিনটা লেকচার বাকি আছে। তিনটা হয়েছে ক্লাস, লেকচার ক্লাস হয়েছে মাত্র তিনটা। আপু, এখানে অ্যাকচুয়ালি মনে হয় দুইটা ব্যাচ আছে, লং ব্যাচ এন্ড রেগুলার ব্যাচ। তো রেগুলার ব্যাচ যেটা, সেই ব্যাচের মাত্র তিনটা লেকচার হয়েছে, আজকে ফোর্থ লেকচার। আর লং ব্যাচেরটা বলতে পারবো না, লং ব্যাচের কেউ বোধহয় এখানে নাই এখন। এখানে যারা জয়েন করছো তাদের কেউ লং ব্যাচের আছে? রেগুলার ব্যাচ। আচ্ছা ঠিক আছে, আসো আমরা আজকে আল্ট্রাসোনোগ্রাফি ফার্স্টে জানবো এবং এরপরে আমি কিছু কোশ্চেন দেখাবো
কি ধরনের কোশ্চেন অস্থি বা অস্থিতে আসে সেটা। আচ্ছা, প্রথমে আমরা এটা একটু দেখি। এটা হচ্ছে যে আমাদের একটা আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং। সবসময় তোমাদের আল্ট্রাসোনোগ্রাফি হোক বা যে কোনো ছবি হোক, একটা ক্লিনিক্যাল একটা হচ্ছে কেস সিনারিও থাকবে সবসময়। ঠিক আছে, ক্লিনিক্যাল কেস সিনারিও এবং আল্ট্রাসোনোগ্রাফি দুইটার সাথে কম্পেয়ার করে তারপরে তোমাকে একটা ডায়াগনোসিসে যেতে হবে। কারণ এই ছবিটায় যখন আমি হচ্ছে যে লিভারে দেখবো তখন আমার একরকম ডায়াগনোসিস হবে। এই ধরনের ছবি আমি যখন পেলভিসে দেখবো, পেলভিক আল্ট্রাসোনোগ্রাফিতে দেখবো, তখন আমার এক ধরনের ডায়াগনোসিস হবে। কারণ সিস্ট কিন্তু একই রকম। সিস্ট কাকে বলি আমরা? অ্যানিকোইক একটা হচ্ছে যে জায়গায় যদি অ্যানিকোইক একটা টিউমার লাইক স্ট্রাকচার থাকে তাকে অ্যাকচুয়ালি আমরা সিস্ট বলি। কিন্তু এটা এক একটা জায়গায় এক একটা অর্গানে যখন আসবে তখন এটা ডায়াগনোসিস আসলে এক এক রকম হবে, ডিডি এক এক রকম হবে। যার জন্য সব সময় একটা কেস সিনারিও থাকবে, কেস সিনারিওতে পেশেন্টের কমপ্লেইন থাকবে এবং বলে দিবে যে এই জায়গাকার আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে, দেন একটা আল্ট্রাসোনোগ্রাফি পিকচার থাকবে। তো সব কয়টা আমরা কোরিলেট করে দেন আমরা হচ্ছে আনসার দিব। আচ্ছা, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা কোন জায়গার হতে পারে? এনি ওয়ান 1 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আনসার করবা। এনি ওয়ান ফেলোপিয়ান টিউব। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা ফেলোপিয়ান টিউব। ঠিক আছে, এটা আমাদের যদি এভাবে কোশ্চেন আসে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ডায়াগনোসিস মানে কিন্তু তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলতে হবে যে এটা এই ডিজিজ। আর ডেসক্রাইব দ্য পিকচার, এটা যদি বলে তাহলে তুমি পিকচারে কি দেখতে পাচ্ছ সেটা তোমাকে বলতে হবে। সেটা কিন্তু কোনো ডায়াগনোসিস না। ডেসক্রাইব দ্য পিকচার এন্ড হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস মানে তুমি এইটা কোন ডিজিজের মধ্যে ফেলাচ্ছ সেটা, আর হচ্ছে ডেসক্রাইব হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ। তাহলে ইউজুয়ালি ছবি দিয়ে তোমাদের প্রথমে এই ধরনের কোশ্চেন আসে যে ডেসক্রাইব দ্য পিকচার, ডেসক্রাইব দ্য আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং, তারপরে কোশ্চেন আসবে তো তোমার হচ্ছে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, দেন কোশ্চেন আসবে ডিডি, এরকম করে। তাহলে এটা আমি ডেসক্রিপশন যদি বলি এটা কি, এটা একটা দেয়ার ইজ এ anechoic mass in the adenexum. There is a elongated anechoic mass in the adenexum. Elongated anechoic mass in the adenexum with presence of septum. বা সেপ্টেড অ্যানিকোইক মাসও তুমি লিখতে পারো, অথবা পয়েন্ট দিয়ে লিখতে পারো যে দেয়ার ইজ এ ইলংগেটেড অ্যানিকোইক মাস ইন দ্য অ্যাডেনেক্সা, সেপ্টেড, দ্য মাস ইজ সেপ্টেড অ্যান্ড অন কাট সেকশন বা ক্রস সেকশন এটা কি কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্স। অন কাট সেকশন ক্রস, এটা কিন্তু ক্রস সেকশনাল। হ্যাঁ, তোমার একটা টিউবকে লঙ্গিটিউডাল না কেটে যদি তুমি ট্রান্সভার্সলি কাটো, যেমন একটা বেগুনের কথা চিন্তা করো, লম্বা বেগুন, বেগুনটাকে তুমি লম্বালম্বি না কেটে ক্রস সেকশনাল করো, গোল 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 করে যদি কাটো বেগুন যখন আমরা ভাজি, তো এটা তো টিউবটাকে তুমি লম্বালম্বি না কেটে তুমি গোল 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 করে কাটো, তাহলে ওই সেপ্টামটা তোমার হচ্ছে যে এরকম একটা ক্রস কর্ক স্ক্রু, CORK কর্ক স্ক্রু অ্যাপিয়ারেন্স লাগবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার হাইড্রোসালফিক্স, হাইড্রোসালফিক্সে আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং। এরপরে তাহলে তোমার হচ্ছে ডেসক্রিপশনে 3টা পয়েন্ট, তারপরে এটা ডায়াগনোসিস কি, এটা হচ্ছে যে হাইড্রোসালফিক্স। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে তোমার কি কি হতে পারে? এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে যে হাইড্রোসালফিক্স মানে তো পিআইজি। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে অর্গানিজম কজিং হাইড্রোসালফিক্স, তারপরে হচ্ছে যে এটার কমপ্লিকেশন, এটা সিমটমস কি, তারপর এটার হচ্ছে যে তোমার ট্রিটমেন্ট কি হবে। তার মানে যে কোনো একটা আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং, ক্লিনিক্যাল পিকচার যে যখন তুমি ডায়াগনোসিসে আসবা তখন ওই ডায়াগনোসিসের পরে তোমার যে ডায়াগনোসিসটা করবা তার উপর বেস করে তোমার হচ্ছে যে নিচের কোশ্চেন গুলো আসবে। ঠিক আছে, তাহলে তোমার ডায়াগনোসিসটাকে ঠিক করতে হবে। তোমার ডায়াগনোসিস যদি ভুল হয় তাহলে পরবর্তী সব কোশ্চেনই তোমার ভুল হবে, কারণ সেই ডায়াগনোসিসের পরে তোমার হচ্ছে যে কোশ্চেন আসলো হোয়াট আর দ্য কজেস আন্ডারলাইং দিস কন্ডিশন, তারপরে তোমার কোশ্চেন আসবে যে হোয়াট কমপ্লিকেশন ইট কজেস। হ্যাঁ, দেন তারপরে কোশ্চেন আসবে যে হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট। হ্যাঁ, সেই জন্য তোমাকে ডায়াগনোসিসটা তুমি যদি ঠিক করতে পারো পরবর্তী কোশ্চেনগুলো তুমি ইজিলি আনসার করতে পারবা, কারণ এটা আলাদা কোনো কোশ্চেন না। সব তুমি হচ্ছে যে সিঙ্গেল শর্ট আনসার কোশ্চেনের জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছো সেভাবেই তুমি হচ্ছে যে আনসারগুলো লিখবা, কিন্তু একটু শর্ট এবং মোর স্পেসিফিক। ঠিক আছে, আচ্ছা, পরেরটায় যে এটা হচ্ছে তোমার হাইড্রোসালফিন্স, কিন্তু এটা কিন্তু ক্রস সেকশনাল না। হাইড্রোসালফিন্স এটা কিন্তু ইলংগেটেড, লঙ্গিটিউডিনাল কাট এটা। হ্যাঁ,
এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল কার্ভ। তাহলে লঙ্গিটিউডিনালি কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, তোমার ইলংগেটেড অ্যানিকোইক মাস, ইলংগেটেড অ্যানিকোইক মাস ইন দ্য অ্যাডেনেক্সা। তারপরে এটা হচ্ছে যে সেপ্টাম, তাহলে পার্শিয়াল সেপ্টাম এটা উল্লেখ করতে হবে। সেপ্টামটা কখনো কমপ্লিট থাকে না, হ্যাঁ, পার্শিয়াল থাকে। যেমন এই ধরনের এটা সেপ্টাম, দেখো এটা এখানে এসে বন্ধ হয়ে গেছে, এই পাশের সেপ্টামটা এখানে এসে বন্ধ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে পার্শিয়াল সেপ্টাম। প্রেজেন্স অফ পার্শিয়াল সেপ্টাম, অথবা এভাবেও লিখতে পারি পার্শিয়ালি সেপ্টেড অ্যানিকোইক ইলংগেটেড মাস, এভাবেও লিখতে পারি। আর সাথে কি থাকবে, ক্রস সেকশনালি, এটা বলে দিতে হবে যে ক্রস সেকশনালি কর্কিস্টো অ্যাপারেন্স। যদি ক্রস সেকশনাল কাইন্ডলি নাও থাকে তাও আমাকে লিখতে হবে। আচ্ছা, এটাও তোমার হচ্ছে যে হাইড্রোসালফেটস, এটা ক্রস সেকশনালিও এভাবেও দেখা যায়, হ্যাঁ, এভাবেও দেখা যায়। এটা হচ্ছে দেখো, এটা ইন্ডিকেট করছে এগুলো হচ্ছে সেপ্টাম, পার্শিয়াল সেপ্টাম। এই যে একটা দেখো, ইনকমপ্লিট সেপ্টাম, টিউব ডিস্টেন্ট ফোল্ড আপন ইটসেলফ, এটা একটা। এটা সব, এটা আমি কয়েকটা ছবি নিয়ে আসছি আসলে এটার। আচ্ছা, এখন এটাই যাই, আসো। এটা কি, 81 10 সেকেন্ড টাইম। ওভারই তো বুঝলাম, কি ওভারিতে কি দেখতে পাচ্ছি, হাইপার স্টিমুলেশন অফ ওভারি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা পলিসিস্টিক। আচ্ছা, পলিসিস্টিক আর হাইপার ওভারিয়ান মানে স্টিমুলেটেড, হাইপার ওভারিয়ান হাইপার স্টিমুলেটেড সিনড্রোম, হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এটা পলিসিস্টিক কেন সেটা আগে বল। তো এটারও তোমার একই ধরনের কোশ্চেন আসবে যে ডেসক্রাইব দ্য পিকচার, পিকচার ডেসক্রিপশন। তাহলে আমরা এটার পিকচার ডেসক্রিপশন কিভাবে বলবো, যে দেয়ার ওয়াজ মাল্টিপল সিস্ট arranged in the periphery, multiple cysts arranged in the periphery। তো কতগুলো সিস্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ইউজুয়ালি আমরা কি জানি যে পলিসিস্টিক ওভারিতে 20 বা তার বেশি সিস্ট থাকবে। আগে বলতো কি 10, আগে বলতো হচ্ছে যে 10, কিন্তু এখন বলে যে পলিসিস্টিক হওয়ার জন্য পার ওভারিতে তোমার হচ্ছে যে 20 বা তার বেশি সিস্ট থাকতে হবে। তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে মাল্টিপল স্মল সিস্ট arranged in the periphery, small cyst arranged in the periphery, পাশে তুমি লিখে দিতে পারো around 20 or more। আচ্ছা, the small cyst size is around 2 to 9 millimeter। প্রত্যেকটা সিস্ট সাইজ কিন্তু 2 থেকে 9 মিলিমিটারের মধ্যে থাকবে, এর বেশি থাকবে না, ঠিক আছে। and giving rise to necklace pattern, যে পেরিফেরালি অ্যারেঞ্জ করছে এটা কি নেকলেস প্যাটার্ন, এটা হচ্ছে কি নেকলেস প্যাটার্ন, হ্যাঁ, গলার চারপাশে পুতির মালা আছে না, তাই সেই জন্য এটাকে বলছে নেকলেস প্যাটার্ন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি কি বলবো, ঠিক স্ট্রোমা, ঠিক স্ট্রোমা। তোমার যদি এটা হাইপার স্টিমুলেটেড ওভারি হতো তাহলে কিন্তু এই যে এগুলো 2 to 9 মিলিমিটার এরকম থাকবে না, এটা বড় ছোট থাকতে পারে, মানে ইরেগুলার থাকতে পারে। একটা তোমার এরকম 2 to 9 মিলিমিটারের মধ্যেও থাকতে পারে, আবার তোমার হচ্ছে যে কিছু দেখা যায় যে 11 12 13 এরকম মিলিমিটারের মধ্যেও থাকতে পারে, হ্যাঁ, এটা একটা কথা। 2 নাম্বার হচ্ছে এই যে এরকম সুন্দর করে নেকলেস প্যাটার্ন পেরিফেরি এরকম গুছায় থাকবে না, এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম ধরনের এলোমেলো ভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি থাকবে, এই যে স্ট্রোমা, এখানে তুমি তোমার সুন্দর একটা মেডুলাতে স্ট্রোমা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তোমার ইসে কি বলে এই পলিসিস্টিক ওভারিতে, হ্যাঁ, কিন্তু এই স্ট্রোমাটা তুমি দেখতে পাবে না। এই স্ট্রোমাটা তোমার হচ্ছে যে মাল্টিপল যে হচ্ছে যে সিস্টিক ওভারি থাকে, মাল্টিসিস্টিক ওভারি বা হাইপার স্টিমুলেটেড ওভারি, এগুলাতে এরকম তোমার স্ট্রোমা থাকবে। তাহলে তোমার যদি ডেসক্রিপশন তোমার হচ্ছে যে বলতে হয় তাহলে কি বলতে হবে, ফার্স্ট হচ্ছে enlarged ovary with multiple small cysts around 20 or more। আচ্ছা, all cysts are 2 to 9 millimeter and cysts are arranged in the periphery giving rise to necklace pattern। তারপর increased thecoma, increased thecoma বা increased cortex। আর এটা কি থাকবে, thick capsule, thick capsule, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডেসক্রিপশন। তারপরে পলিসিস্টিক, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ইট ইজ এ পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা যাবে না, ঠিক আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা যাবে না। যদি শুধু তোমার আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং দেয় তাহলে তোমার কি বলতে হবে, পলিসিস্টিক ওভারি। তবে যদি তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসে তোমাকে হচ্ছে যে বলে যে পেশেন্টের অ্যান্ড্রোজেনিক কিছু ফিচার আছে,
আবার অ্যাড্রোজেনিক ফিচার কি থাকতে পারে? হার্সুটিজম, একনি, তারপর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের সিম্পটম আছে, যেমন তোমার হচ্ছে যে কাঁধে আমরা কি দেখি? একান্তোসিস, হ্যাঁ, কাঁধে একান্তোসিস দেখি, অথবা তোমার এটা কিছু না কিন্তু মিনস্ট্রুয়াল ইরেগুলারিটি, যেমন অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া কিছু একটা আছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তোমার ডায়াগনোসিসে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তুমি লিখতে পারবা, ঠিক আছে। কিন্তু শুধু যদি এরকম একটা ওভারি তোমাকে দিয়ে তোমাকে একটা ডেসক্রিপশন তোমাকে বলে যে ডিসক্রাইব দ্য পিকচার, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কিন্তু কোনো ক্লিনিক্যাল ফিচার পেশেন্টের হচ্ছে যে দেয়া থাকে না, তাহলে সেক্ষেত্রে শুধু পলিসিস্টিক ওভারি বলতে পারবা, পলিসিস্টিক ওভারিয়ান মরফোলুসি, হ্যাঁ। কারণ তোমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তখনই বলতে পারবা যখন তোমার 3টা ক্রাইটেরিয়া মধ্যে 2টা ক্রাইটেরিয়া ফিল হবে। একটা হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং, 2 নাম্বার হচ্ছে যে তোমার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, আর 3 নাম্বার হচ্ছে তোমার হাইপার অ্যান্ড্রোজেনিক সিম্পটম, যেটা তোমার ক্লিনিক্যালি অথবা বায়োকেমিক্যালি থাকতে হবে। ক্লিনিক্যালি বললে তোমার হচ্ছে যে একনি হার্সুটিজম, আর যদি তুমি বায়োকেমিক্যালি বলো তাহলে একনি হার্সুটিজম থাকবে না, কিন্তু তোমার অ্যান্ড্রোজেন লেভেল বা টেস্টোস্টেরন বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো পলিসিস্টিক ওভারি থেকে এখানে কি আসতে পারে? এখান থেকে তোমার আসতে পারে রোটাডাম ক্রাইটেরিয়া কি, তারপরে তোমার হচ্ছে যে কি প্যাথোফিজিওলজি আছে, এরপর কি বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি তোমার থাকতে পারে, এগুলো সব কিন্তু তোমার দত্তে আছে, হ্যাঁ, এগুলো সবই দত্তে আছে। তুমি তোমাদের যেহেতু রেগুলার ব্যাচের মাত্র 3টা ক্লাস হয়েছে, বাকি ক্লাসগুলো হয় না, যার জন্য তোমরা অনেকেই আছো যে কোশ্চেন গুলার আনসার গুলো মাথায় কাজ করতেছে না, কিন্তু এখন প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে যদি সবকটা টপিকসে আমি বলতে যাই তাহলে আমার ক্লাস 2 দিনেও শেষ হবে না, ঠিক আছে। সো আমি জাস্ট শুধু তোমাদেরকে আল্ট্রাসোনোগ্রাফি ডেসক্রিপশন, যেটা অ্যাকচুয়ালি বইয়ে থাকে না, এটা ডেসক্রিপশনটা বলতেছি কি ধরনের কোশ্চেন আছে এটা লিখে রাখো, পরবর্তীতে যখন টপিকস পড়বা তখন এটা লিখে লিখে রাখবা, অথবা যখন হচ্ছে যে তুমি অস্ট্রেল প্রিপারেশন নিবা তখন এই কোশ্চেন গুলো টপিকসটা বের করে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কোশ্চেন আসতে পারে? লং টার্ম, শর্ট টার্ম কনসিকুয়েন্স এটা আসতে পারে। তারপর হচ্ছে কি ম্যানেজমেন্ট তুমি দিবা। তো পলিসিস্টিক ওভারি তোমার 2 ধরনের ম্যানেজমেন্ট আসতে পারে, একটা হচ্ছে পলিসিস্টিক ওভারি প্লাস তোমার হচ্ছে যে অ্যাডোলেসেন্স অথবা মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে আসছে, নো নিড অফ ফার্টিলিটি। যদি ফার্টিলিটি সে ম্যানেজমেন্ট না চায় তাহলে তার ক্ষেত্রে মিনস্ট্রুয়াল ইরেগুলারিটিটা মেনটেন করার জন্য ট্রিটমেন্টটা তোমাকে লিখতে হবে। আর আরেক ধরনের আসতে পারে পলিসিস্টিক ওভারি আছে, সে বাচ্চা নিতে চাচ্ছে, এখন কি তুমি তাকে হচ্ছে যে ড্রাগ দিবা, কোন ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ তুমি তার হচ্ছে যে ফার্স্ট চয়েস, এই ধরনের মতন আসতে পারে। ইউজুয়ালি আমরা লেট্রল এবং ক্লোমিফেন দেই, যদিও অনেকে বলে যে লেট্রলটাই ভালো, কিন্তু স্টিল নাও এখন বলা হচ্ছে যে ক্লোমিফেন সাইটেটই তোমার হচ্ছে যে ফার্স্ট ড্রাগ অফ চয়েস, ওভুলেশন ইন্ডাকশনের জন্য ড্রাগ অফ চয়েস হচ্ছে ক্লোমিফেন সাইটেট, ঠিক আছে। ওকে, what is this? Anyone else? bilateral block. আচ্ছা, এখন থেকে আমি হচ্ছে যে একজন একজন করে ধরবো। বঙ্গশ্রী দাস, আনমিউট হও। বঙ্গশ্রী, এটা দেখে চিনতে পারতেছো এটা কি? ম্যাডাম হাইড্রোসালফিংস ইউটেরাস আর 2 দিকে হচ্ছে ইউটেরাইন টিউব। Hairsalpinx. Is it অলরেডি এখানে লেখা আছে, দেখো, লেখা আছে না, তাহলে প্যারাসালফিংস কেন বলতেছ? দেখে দেখো, হাইড্রোসালফিংস বলছি ম্যাডাম। ও আচ্ছা, তাও ভালো। আচ্ছা, এখন তোমার এই যে এটা কিন্তু নরমাল আল্ট্রাসোনোগ্রাফি না, এটা কি বলো তো বঙ্গশ্রী? এটা ম্যাডাম হিস্টেরোসালফিং। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, হ্যাঁ। তো হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি তোমার কি কি আসতে পারে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি দিয়ে? একটা হচ্ছে তোমার এই যে হাইড্রোসালফিংস আসতে পারে, নরমাল হাইড্রোসালফিংস। আরেকটা আসতে পারে তোমার হচ্ছে যে টিউবারকুলার হাইড্রোসালফিংস, টিউবারকুলোসিসের এসএসজি আসতে পারে। আর এসএসজি দিয়ে আরেকটা জিনিস তোমার এই সেশনের আগের সেশনে দিয়েছিল, সেটা হচ্ছে ইউটেরাইন অ্যাবনর্মালিটি, হ্যাঁ, ইউটেরাইন অ্যাবনর্মালিটি। ইউটেরাইন অ্যাবনর্মালিটি সম্ভবত বাইকর্নেট ইউটেরাস দিয়েছিল তোমাদের, বাইকর্নেট ইউটেরাস এটা আছে, পরে আমি তোমাদেরকে দেখাবো। টিউবারকুলোসিসেরটাও আছে, এটা আমি পরে দেখাবো। আচ্ছা, এখন তুমি হচ্ছে যে এই হাইড্রোসালফিংস, নরমাল হাইড্রোসালফিংস কে তুমি টিউবারকুলোসিস থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? নরমাল হাইড্রোসালফিংস থেকে তুমি হচ্ছে টিউবারকুলোসিস থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? ম্যাডাম
এখানে হচ্ছে যে আহ, ভুলে গেছি, কিন্তু ওই টিউবার করে একটা হচ্ছে টিউবার কয়েকটা স্পেসিফিক ফাইন্ডিং থাকে, হ্যাঁ? ইমিডিয়েট অ্যাপিয়ারেন্স থাকে, বিডেড অ্যাপিয়ারেন্স থাকবে, তারপর কোয়ালিং Rigid থাকবে। থাকবে, টোবাকো পাউচ অ্যাপিয়ারেন্স। রিজিডিটি তো আসলে তুমি এরকম দেখতে পারবা না, হ্যাঁ? বোঝা যাবে না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তুমি পাবা কি কোয়ালিং, অনেক কোয়ালিং, তারপর জায়গায় জায়গায় দেখবে বিড, মানে গোল গোল, হঠাৎ করে এখানে আসছে, তারপর দেখবে এখানে একটা গোল, মানে একটু হচ্ছে দানা দানা, আবার একটুখানি নর্মাল, আবার এখানে একটু দানা দানা, এরকম প্লেন থাকবে না, ঠিক আছে? এখানে কিন্তু দেখো ও প্লেন হয়ে তারপর এখানে এসে ধরো ব্লক আছে, এটা এটা কি, এটা হচ্ছে তোমার ডিস্টাল ব্লক, এটা হচ্ছে তোমার ডিস্টাল ব্লক, বোথ সাইডে তোমার হাইড্রোসালফিন হয়ে ডিস্টাল ব্লক হয়ে গেছে। তো ডিস্টাল ব্লক থাকার জন্য তোমার এই যে ডিস্টাল পোর্শনটা আস্তে আস্তে এরকম বড় হচ্ছে। এটা যদি আরো কিছুদিন পরে তুমি এটা পারসিস্ট থাকে, আরো কিছুদিন পরে যখন হাইড্রো আবার এইচএসজি করবা, দেখবা যে এইগুলো আস্তে আস্তে ডাইলেট হয়েছে, ঠিক আছে? কারণ প্রথমে তো ডিস্টালটাই তোমার হচ্ছে বড় হয়, বড় হয়ে আস্তে আস্তে এটা প্রক্সিমালি আসে। তো তোমার দেখবে যে আউটলাইনটা রেগুলার, দেখো এটা কিন্তু আউটলাইন রেগুলার, তাই না? ও মোটা হয়েছে এদিকে, এটা ঠিক আছে, কিন্তু আউটলাইন কিন্তু রেগুলার, কয়েলিং নাই তেমন, তারপর হচ্ছে যে বিডেড অ্যাপিয়ারেন্স নাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে তোমার হাইড্রোসালফিক্স, আর হচ্ছে যে তোমার টিউবারকুলোসিসের যেটা, সেটা আমি হচ্ছে যে পরে দেখাচ্ছি। তাহলে এরকম একটা যদি হাইড্রোসালফিক্স এর কোশ্চেন আসে, এখান থেকে কিছুই না, এখান থেকে তোমার ওই যে পিআইডি এর যে কোশ্চেন গুলো বলছি হাইড্রোসালফিক্স এর, সেটাই তোমাদের দিবে। ওইটা ছিল হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং অফ হাইড্রোসালফিক্স, আর এটা হচ্ছে যে তোমার এইচএসজি ফাইন্ডিংস অফ হাইড্রোসালফিক্স, ঠিক আছে? আচ্ছা, এটা তো একই জিনিস, এটা হচ্ছে যে তোমার পলিসিস্টিক না, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মাল্টিসিস্টিক, ঠিক আছে? এটা কিন্তু মাল্টিসিস্টিক, এটা পলিসিস্টিক না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, ওই পলিসিস্টিক শুধু জানো, তোমার মাল্টিসিস্টিক জানার দরকার নেই, এটা তোমাদের জন্য। এটা হচ্ছে যে হাইড্রাটিডিফর্ম মোল, হ্যাঁ? আচ্ছা, এটা হাইড্রাটিডিফর্ম মোল, কিন্তু এটাই যদি তোমার লিভারে থাকতো তাহলে সেটা কি হতো? এনিওয়ান কেউ বলতে পারবা? সেম ফাইন্ডিংটা যদি তোমার লিভারে থাকতো তাহলে সেটা তোমার কি ডায়াগনোসিস হতো? সিরোসিস অফ লিভার, সিস্ট অফ লিভার। তাহলে তোমার একই জিনিস ডিফারেন্ট অর্গানে ফিচার নিয়ে আসবে। সো তোমাকে সবসময় ক্লিনিক্যাল একটা হচ্ছে যে কেস সিনারিওর সাথে তোমাকে মিল রেখে আনসার করতে হবে। তো এরকম একটা সিনারিও যদি, এরকম একটা আল্ট্রাসোনোগ্রাফি যদি দেয়, তাহলে এর সাথে কি সিনারিও থাকবে? যে পেশেন্টের ধরো তোমার হচ্ছে যে অ্যামেনুরিয়া থাকবে 7 to 8 উইকস এর একটা, তারপরে 7 to 8 উইকস এর অ্যামেনুরিয়া, দেন হচ্ছে পিভি, ইরেগুলার পিভি ব্লিডিং হচ্ছে। ইভেন তোমার এটাও হিস্ট্রিতে থাকতে পারে যে পেশেন্টের হচ্ছে পারভেজানালি গ্রেপ লাইক স্ট্রাকচার যাচ্ছে, হ্যাঁ, গ্রেপ লাইক কিছু সিস্টিক স্ট্রাকচার পাস করতেছে। এবং আমি যখন এক্সামিনেশন করছি, এক্সামিনেশনে দেখতেছি যে ফান্ডাল হাইট ইজ গ্রেটার দ্যান দ্য জেস্টেশনাল এজ। ওর এখন হচ্ছে যে ধরো 6-7 একটু বেশি কম হয়ে যাচ্ছে, ধরো 10-12 উইক সাইজ, হ্যাঁ, 12 উইকস ওর হচ্ছে যে জেস্টেশন। কিন্তু আমি 12 উইকসে কিন্তু জাস্ট পালপেবল, বা অনেক সময় পালপেবল হয়ও না আল্ট্রাস, এই যে এটা ইউট্রাসটা, কিন্তু আমি পার অ্যাবডোমিনালি আমি পাচ্ছি 18 উইকস সাইজ। 18 উইকসে কিন্তু আমি ভালোই এই যে পার অ্যাবডোমিনালি পার অ্যাবডোমিনালি আমি হচ্ছে যে ইউট্রাসটাকে পালপেবল করতে পারবো, কিন্তু 12 উইকসে কিন্তু পাওয়ার কথা না। তো এরকম যখন হচ্ছে যে অ্যাসিনক্রনি হবে, আর সাথে অ্যামেনোরিয়া, তারপর ইরেগুলার পিভি ব্লিডিং অথবা প্যাসেজ অফ গ্রেপ লাইক সিস্টিক স্ট্রাকচার এরকম থাকবে, আর এই আল্ট্রাসোনোগ্রাফিটা থাকবে, তখন আমার মাথায় আসবে যে এটা হচ্ছে হাইড্রাটিডিফর্ম মোল। আচ্ছা, তো ডেসক্রিপশন কি হবে? হাইড্রাটিডিফর্ম মোলের ডেসক্রিপশন কি হবে? মাল্টিপল সিস্টিক স্ট্রাকচার within the uterus giving rise to honeycomb appearance. Multiple cystic structure or cyst-like structure within the uterus. আগে একটা কথা লিখবা যে increased the size of the uterus. Uterusের সাইজটা বেড়ে যায়, হ্যাঁ? Increase the size of the uterus অথবা uterus enlarged and there is multiple cystic structure within the uterus giving rise to honeycomb appearance. ঠিক আছে? এই একটাই ফাইন্ডিং। আচ্ছা, এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? যে ফার্স্ট হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তারপর হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর কি কি, বা তোমার হচ্ছে যে ইটিওলজি কি, এরপর কি ফাইন্ডিং হতে পারে, অ্যাসোসিয়েটেড কি কন্ডিশন আছে,
কি ফাইন্ডিং যদি বলে তাহলে তোমাকে ইসে থেকে জেনারেল এক্সামিনেশন থেকে বলতে হবে যে তুমি এনিমিক পেতে পারো, ইরেগুলার পিভি ব্লিডিং এর জন্য পেশেন্ট ক্যাকেকশিক থাকতে পারে, তারপরে তোমার থাইরয়েড হাইপোথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিসের ফিচার থাকতে পারে, দেন তোমার হচ্ছে পির ফিচার থাকতে পারে অ্যাসোসিয়েটেড। এরপরে প্যারাবডোমিনাল এক্সামিনেশনে করে দেখলা যে জেস্টেশনাল এজটা তোমার মিলতেছে না, সবসময় বেশি পাচ্ছ, নর্মাল যে ফাইন্ডিংটা তার নর্মাল জেস্টেশনাল এজের থেকে বেশি, এবং ইউট্রাসটা একটু গ্লোবিউল হচ্ছে যে বগি টাইপের, সফট বগি টাইপের ফিলিংটা। আচ্ছা, আর পারভিজনাল এক্সামিনেশনে ইরেগুলার পিভি ব্লিডিং পেতে পারো, আর হচ্ছে যে সিস্টিক গ্রেপ লাইক স্ট্রাকচার তুমি পেতে পারো। এগুলো হচ্ছে তোমার এক্সামিনেশন ফাইন্ডিং। আচ্ছা, এখানে কি আসতে পারে তোমার ট্রিটমেন্ট? দ্য হাইড্রোটিজিফার মোলের ট্রিটমেন্ট কি? ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস। হাইড্রোটিজিফার মোলের হচ্ছে ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস। তো ইভাকুয়েশনের পরে তোমার এরপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফলো আপ। হাইড্রোটিজিফার মোলের ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাইড্রোটিজিফার মোলের কিভাবে আমি ফলো আপ করবো? হাইড্রোটিজিফার মোল আমি হচ্ছে বিটা ইসিজি করে ফলো আপ করবো। তো ইভাকুয়েশনের পরে আমি বিটা ইসিজি করবো 48 আওয়ার্স, উইদিন 48 আওয়ার্স অফ ইভাকুয়েশন। দেন আমি কি করব? দেন আমি উইকলি করব। উইকলি করব কতক্ষণ? 3টা কনসিকিউটিভ নেগেটিভ বিটা এসএসজি পর্যন্ত আমি হচ্ছে উইকলি করব। যখন 3টা কনসিকিউটিভ নেগেটিভ হবে দেন আমি মান্থলি করব, এবং টোটাল এটা কত? 6 মাস। হাইড্রোটিজিফার মোল টোটাল যে ফলো সেটা হচ্ছে 6 মাস। ক্লিয়ার? আপু এটা একটু আরেকবার বলবেন ফলো আপটা। আচ্ছা, ফলো আপ হচ্ছে যে ফার্স্টে ইভাকুয়েশন, হ্যাঁ ইভাকুয়েশনের 48 আওয়ার্স এর মধ্যে 5 বিটা এসএসজিটা করব। ইভাকুয়েশনের 48 আওয়ার্স প্রথম একটা বিটা এসএসজি তো তোমার ইভাকুয়েশনের আগে করতেই হবে। হ্যাঁ, সেটা দিয়ে তো তুমি ধরো ডায়াগনোসিস করবা। তারপরে বিটা এসএসজি যেটা সেটা হচ্ছে ইভাকুয়েশনের 48 আওয়ার্স এর মধ্যে। হ্যাঁ, তারপরে আমি কি করব? উইকলি করব। উইকলি কতদিন করবো? 3 কনসিকিউটিভ নেগেটিভ বিটা এসএসজি, 3 কনসিকিউটিভ নেগেটিভ। হ্যাঁ, তারপর আমি কি করব? যখন 3টা কনসিকিউটিভ নেগেটিভ হবে তারপর আমি এটাকে কি করব? মান্থলি করব। মান্থলি কতদিন করব? টোটাল 6 মাস। টোটাল 6 মাস। আচ্ছা, এটাও তাই। সেম জিনিস। ওকে, এটা দেখো, এইটা এইটা এটা কিন্তু তোমার হচ্ছে যে টিউবারকুলার। ঠিক আছে, এটা টিউবারকুলার। হ্যাঁ, কেন টিউবারকুলার? একটা দেখো যে এই যে তোমার হচ্ছে যে ইউট্রাসটা, যে ইউট্রাস থেকে যে টিউবটা আসছে, হ্যাঁ এটা কিন্তু দেখো স্মুথ না। স্মুথ কি? দেখো কত কয়েলিং কয়েলিং হচ্ছে, বিডেড অ্যাপিয়ারেন্স আছে, এবং এই জায়গাটা দেখো এটা কিন্তু পুরো টোবাকো পাউচের মতো। এটা কিন্তু টোবাকো পাউচের মতন। ঠিক আছে, এটা দেখো এটা কি পরিমাণ কয়েলিং, এবং কয়েলিং এর জন্য এটার অ্যাকচুয়াল আউটলাইনটা বোঝা যাচ্ছে না। খেয়াল করছো তোমরা? বোঝা যাচ্ছে তাই না? ছবিটা দেখে তো বোঝা যাচ্ছে। তোমরা কি ছবিটা দেখে বুঝতে পারতেছো নাকি এখনো কনফিউশন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা থেকে কি কোশ্চেন আসতে পারে? এটা থেকে এটা তো তোমার ডায়াগনোসিস হচ্ছে যে টিউবারকুলার পেলভিক টিউবারকুলোসিস। তো এটা তোমার আসতে পারে যে মোস্ট কমন সাইট অফ হচ্ছে পেলভিক টিউবারকুলোসিস। মোস্ট কমন সাইট হচ্ছে ফেলোপিয়ান টিউব। 100% ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব এটা ইনভলভমেন্ট হয়। এটার সিমটম আসতে পারে যে পেশেন্ট কি সিমটম নিয়ে প্রেজেন্ট করে। ইউজুয়ালি মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হয়, তোমার ইনিশিয়ালি তোমার অলিগোমেনোরিয়া হয়, পরে আস্তে আস্তে দেখা যায় যে লেট স্টেজে যায় কি হতে পারে, লেট স্টেজে যায় অ্যামেনোরিয়া ডেভেলপ করে। আচ্ছা, আর কি হতে পারে? তোমার কিছু কনস্টিটিউশনাল সিমটম আছে যেটা সব টিভিতেই হয়ে থাকে। ফিভার, লো গ্রেড ফিভার উইথ নাইট সোয়েটস, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এই জিনিসগুলো। আর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, ক্রনিক পেলভিক পেইন, হ্যাঁ লিম্ফেডেনোপ্যাথি, এই জিনিসগুলো হচ্ছে ওর সিমটম। ঠিক আছে, আচ্ছা, আর কি ট্রিটমেন্ট দিব? অ্যান্টিটিবি ড্রাগ দিব। ইউজুয়ালি আমি 6 মাস দেই। 6 মাস পরে আমি কি করব? 6 মাসের অ্যান্টিটিবি দিয়ে আমি এন্ডোমেট্রিয়াল বায়োপসি করব। আচ্ছা, এটা ডায়াগনোসিস কিভাবে হয়? কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে এন্ডোমেট্রিয়াল বায়োপসি। ঠিক আছে, এন্ডোমেট্রিয়াল বায়োপসি হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস। এন্ডোমেট্রিয়াল বায়োপসি একবার করলাম, আমি ডায়াগনোসিস করলাম টিবি, তারপর ট্রিটমেন্ট কি দেবো? অ্যান্টিটিবি ড্রাগ দিব। 6 মাসের জন্য প্রথমে দিব। 6 মাস পরে আমি আবার তাকে হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করব। করে যদি দেখি পেশেন্ট কিওর হয়েছে তাহলে আমার 6 মাস পরে আরেকবার করব।
দুইটা যদি পরপর কনজুগেটিভ নেগেটিভ থাকে এন্ডোমেট্রিয়াল বায়োপসি, তাহলে আমি বলতে পারি কিওর। কিন্তু 6 মাস পরে যখন আমি করলাম ফার্স্ট টাইম, তখন আমি দেখতেছি যে না, ওর এখনো হচ্ছে যে টিউবারকুলোসিস ধরা পড়তেছে। তাহলে কি করবো, আমি আরো এক্সট্রা দিয়ে তাকে হচ্ছে যে 3 মাস বা 6 মাসের জন্য আবার দেবো। তার মানে টোটাল তাহলে তার ট্রিটমেন্ট কি হলো, 9 থেকে 12 মাস। কিন্তু প্রথম 6 মাসে যদি সে ঠিক হয়ে যায়, তাহলে আর এক্সটেন্ড করার প্রয়োজন নেই। দেখো এটা 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 কি, এটা হাইড্রোসালফিক্স, এটা কিন্তু টিবি না। কারণ দেখো আউটলাইনটা বোঝা যাচ্ছে, এবং এটা এক্সটেন্সিভ হাইড্রোসালফিক্স হচ্ছে দেখে দেয়। কিন্তু এই যে কয়েলিংটা দেখতেছো না, এটা কিন্তু নর্মাল একটা হচ্ছে যে টিউব এরকম ভাবেই থাকে। টিউব কিন্তু একদম স্ট্রেট থাকে না, একটু কয়েলিং কয়েলিং থাকে, কিন্তু এরকম ইরেগুলার কয়েলিং থাকে না। দেখো এটা তো ইরেগুলার কয়েলিং, এটা আউটলাইন বোঝা যাচ্ছে না। যেটা তুমি আউটলাইন বুঝতে পারবা সেটা হচ্ছে তোমার হাইড্রোসালফিক্স। ওকে, আচ্ছা পার্টিসিপেন্ট দেখে একজনকে ডাক। বঙ্গশ্রী তুমি মিউট হয়ে যাও। আচ্ছা ডক্টর নার্গিস আনমোল চক। হ্যাঁ নার্গিস, এটা খুবই সোজা একটা জিনিস, বলতো এটা কি ইন্ডিকেট করতেছে, এটা কি দেখা যাচ্ছে? endometrial thickness শিওর না? তো adenomyosis আচ্ছা এই যে যখনই আমরা একটু তোমাদেরকে বলি শিওর না, তখনই তোমাদের হচ্ছে জায়গার ট্র্যাক থেকে তোমরা সরে যাও। একটু কনফিডেন্ট, বি কনফিডেন্ট। এটা অ্যাডেনোমায়োসিসের ফিচার কি মনে হচ্ছে তোমার? অ্যাডেনোমায়োসিসে না এন্ডোমেট্রিয়ামের উপর দাগ থাকবে বলো? অ্যাডেনোমায়োসিসে hyperplasia হ্যাঁ, এটা এন্ডোমেট্রিয়াম, এটা একটা এন্ডোমেট্রিয়াম। কিন্তু তোমার এই এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা, এন্ডোমেট্রিয়াম কিন্তু থিকনেসটা এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত নেওয়া হয়। এটা হয়তো তোমরা সবাই জানো। এটা আমার দেখানোর কারণ হচ্ছে তোমাদের স্ট্রাকচার চেনা। এটা এই যে সাদা রঙের অংশটা দেখতে পাচ্ছ, আমার কার্সার যে ঘুরতেছে, সাদা রঙের একটা চিকন পাতলা একটা সাদা রঙেরই, এটা হচ্ছে তোমার পেরিটোনিয়াম মানে সেরোসা। এটা হচ্ছে ইউট্রাসের বাইরের লেয়ার। হ্যাঁ, আচ্ছা তারপরে আমার কার্সারটা দেখো, এই জায়গার যে ইকোজেনেসিটি, তার থেকে দেখো এন্ডোমেট্রিয়ামের যতটুকু দাগ দিয়েছে, এটার ইকোজেনেসিটির মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, তাই না? এটা কিন্তু ইউজুয়ালি একটু হাইপারিপিক হয়। তো এন্ডোমেট্রিয়ামটা থিকনেস এত ছোট যে এটা কিন্তু তোমার এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত মেজারমেন্ট নেওয়া হয়। তাহলে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা কি, পুরো এন্ডোমেট্রিয়ামের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত টোটাল যে মেজারমেন্ট, সেটা কিন্তু এন্ডোমেট্রিয়াল থিকনেস। থিকনেস বলতে কিন্তু আমরা শুধু এক পাশের থিকনেস বুঝি না, হ্যাঁ, টোটাল এন্ডোমেট্রিয়াম। কারণ এন্ডোমেট্রিয়ামটা সবসময় একসাথে লাগানো থাকে, তো এটাকে তুমি আলাদা করে মেজারমেন্ট নিতে পারবে না। যখনই তোমার হচ্ছে যে ব্লিডিং হয় বা তুমি এর ভিতরে নরমাল স্যালাইন দাও, যেমন হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি অথবা হিস্টোস্কোপির সময় যে তুমি মিডিয়া দিচ্ছ, তখনই কিন্তু দুটা লেয়ার একটা থেকে আরেকটা সেপারেট হবে। আদারওয়াইজ কিন্তু এটা সবসময় লেগে থাকবে এরকম। যেমন এটা কিন্তু ওর মিড লাইন, দেখো এটা মিড লাইন, তাহলে এটার হাফ হচ্ছে এই জায়গা থেকে এখানে, আর উপরের হাফ হচ্ছে এখান থেকে এখানে। এটাকে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে আপু। হ্যাঁ, তাহলে টোটাল লেন্থটা তোমাকে নিতে হবে। তাহলে এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে এই টোটাল লেন্থ, এগুলো হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আর বাকি যেটুকু দেখতেছো এই সেরোসা আর এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম। এবং মায়োমেট্রিয়ামের যে ইকোজেনেসিটি, এটা কিন্তু দেখো সব জায়গায় একই রকম থাকবে। একটা নর্মাল ইউটেরাসে সব জায়গায় দেখো মায়োমেট্রিয়ামটা একই রকম থাকবে, কোনো কিন্তু চেঞ্জ নাই। দেখো এখানে যা এখানে যা পিছনেও তাই, সব জায়গায় একই রকম থাকবে, ঠিক আছে? আর এই যে এন্ডোমেট্রিয়াম আর এই মায়োমেট্রিয়ামের দেখো এখানে একটা কালো রঙের পাতলা একটা কালো রঙের দাগের মতন আছে। হ্যাঁ, এটাকে বলা হয় এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। এটা তোমাকে বোঝাচ্ছি এই কারণেই, কারণ এর পরে যখন অ্যাডেনোমায়োসিস করবো, তখন আমাদের এই এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেসটা দরকার। এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়াম, এই মায়োমেট্রিয়াম এবং এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে হালকা একটা কালো রঙের সেপারেটেড লাইন থাকে, যেটাকে আমরা বলি এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। হ্যাঁ, আচ্ছা এখন যে থিকনেসটা তোমার দিছে, এখানে ওরা থিকনেস দিছে বলো 5.7 মিলিমিটার। এন্ডোমেট্রিয়াল থিকনেস এখানে বলছে 5.7 মিলিমিটার। হ্যাঁ, তো 5.7 মিলিমিটার যখন এটা একটা কেস সিনারিওতে রিপ্রোডাক্টিভ এজের কোনো মহিলার থাকবে, তখন এটা তার জন্য নরমাল।
ঠিক আছে, এই 5.7। কারণ আমরা কি জানি, আমরা জানি সিক্রেটরি মিস্ট্রুয়াল ফেজ, দেন পরিফ্যাক্টিভ ফেজ, দেন সিক্রেটরি ফেজ। তো মিস্ট্রুয়াল ফেজে তোমার ইউজুয়ালি হচ্ছে 4-5 মিলিমিটার এর বেশি হয় না। তো যখন আস্তে আস্তে তোমার প্রলিফারেশন হবে তখন এটা একটু বেড়ে যাবে, এবং হাইয়েস্ট প্রলিফারেটিভ ফেজে হাইয়েস্ট তোমার যাবে হচ্ছে 15 to 16 মিলিমিটার। হ্যাঁ, এর বেশি এন্ডোমেট্রিয়ামটা থাকে না। তো এইটা তোমার রিপ্রোডাক্টিভ এজে হয়। তো রিপ্রোডাক্টিভ এজের ক্ষেত্রে এজের কোনো মহিলার যদি এটা আল্ট্রাসোনোগ্রাফি হয় তাহলে তার জন্য এটা হচ্ছে নরমাল। কিন্তু এই আল্ট্রাসোনোগ্রাফি যদি তোমাকে বলে যেটা একটা পোস্টমেনোপজাল ওমেনের, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এটা নরমাল না। কারণ আমরা জানি যে 5 মিলিমিটারের নিচে পর্যন্ত হচ্ছে তোমার নরমাল পোস্টমেনোপজাল এজের জন্য এন্ডোমেট্রিয়াল থিকনেস। যখন এটা 5 মিলিমিটারের উপরে হয়ে যাবে তখনই ইট ইজ এ কনসার্ন ফর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। রাইট? ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? তো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া তোমাকে কেস সিনারিও দিয়ে তারপরে তোমাকে এটা ডায়াগনোসিসে আনতে হবে যে আদৌ এটা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অর ইটস এ নরমাল এন্ডোমেট্রিয়া। তো যদি এমন হয় যে হ্যাঁ এটা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, পোস্টমেনোপজাল ওমেনদের ক্ষেত্রে তোমার ইউজুয়ালি হাইপারপ্লাসিয়া হিসেবে কোশ্চেন আসে। তো সেই ক্ষেত্রে তোমার হাইপারপ্লাসিয়ার পিডিডি, তারপরে হচ্ছে হাইপারপ্লাসিয়ার ডিডি, তারপর হাইপারপ্লাসিয়ার রিস্ক ফ্যাক্টর কি ট্রিটমেন্ট দিবা, টাইপস অফ হাইপারপ্লাসিয়া, এই জিনিসগুলো এটার সাথে অ্যাসোসিয়েটেড আসতে পারে। ঠিক আছে? এটা এটা কাকে ধরবো, কাকে ধরবো? ডক্টর চৈতি আক্তার। চৈতি আনমিউট হয়ে যাও। চৈতিকে আনমিউট হয়েছো? চৈতি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ চৈতি, বলো তো এটা কি? ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড ইউটেরাস মনে হচ্ছে কি এটা? একটা মানে হাইপোকেক মাস। কি মাস? আচ্ছা, হেপাটিক মাস তো হওয়ার কথাই না, কারণ আমরা তো গাইনি। হেপাটিক না, হাইপোইকুইক মাস। হাইপোইকুইক মাস। আচ্ছা, এটা হচ্ছে চকলেট সিস্ট। এটা হচ্ছে একটা চকলেট সিস্ট। হ্যাঁ, চকলেট সিস্ট। কারণ এটা দেখো এই এই যে এটা কিন্তু ঘষা কাটের মতো না। এটা কি কমপ্লিটলি ক্লিয়ার? কমপ্লিটলি কি ব্ল্যাক? কমপ্লিটলি ব্ল্যাক কাকে বলে? এটা কমপ্লিটলি ব্ল্যাক। এটা কমপ্লিটলি ব্ল্যাক। হ্যাঁ, এই যে এটা কমপ্লিটলি ব্ল্যাক, এটুকু না কমপ্লিটলি ব্ল্যাক না। এটাতেও তোমার হচ্ছে যে ইনফেকশনের জন্য যে বিভিন্ন ডেপ্রিস থাকে সেইটা ডেপ্রিস। কমপ্লিট ব্ল্যাক হচ্ছে এইটা। তাহলে অ্যানিকোইক যদি বলতে হয় এটাকে অ্যানিকোইক বলা যাবে। হ্যাঁ, কিন্তু তুমি এই যেটা আমি তোমাকে দেখাইছি এটা কিন্তু একদম কমপ্লিট অ্যানিকোইক না। দেখো এটা কিন্তু কমপ্লিট অ্যানিকোইক না, এটা হচ্ছে ঘষা কাচের মতো। হ্যাঁ, একটা কাচকে যদি কিছু দিয়ে তুমি ঘষো তাহলে এই যে এরকম একটা ঘোলাটে ঘোলাটে থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার চকলেট সিস্ট। তাহলে এটা তোমাকে ডেসক্রিপশন হিসেবে এভাবে আসবে যে ডেসক্রাইব দ্য পিকচার যদি বলে বা ডেসক্রাইব দ্য আল্ট্রাসোনোগ্রাফি। দেয়ার ইজ এ মাস ইন দ্য অ্যাডেনেক্সা, দেয়ার ইজ এ গ্লোবিউলার মাস ইন দ্য অ্যাডেনেক্সা, অথবা round mass in the adnexa, the ground glass appearance. The mass is ground glass appearance with presence of low level internal echo. এখানে low level internal echo নাই। অনেক সময় দেখা যায় যে এই ঘষা কাচ এখানে আর এই সাদা 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 ডেব্রিস এই নিচের দিকে থাকে। তার মানে যখন হচ্ছে চকলেট সিস্ট তোমার ব্লাড জমা অনেকদিন থেকে গেলে এই ব্লাডের ডেব্রিস গুলো এসে কি করে নিচের দিকে, গ্র্যাভিটির জন্য নিচের দিকে থাকে, যার জন্য বলা হয় লো লেভেল ইন্টারনাল ইকো। তো ব্লাডের জিনিসগুলো সবসময় কি হয়, একটু ক্যালসিয়াম থাকার জন্য ও ইকোইক হয়, সাদা সাদা হয়। তো এই জায়গাটা তো ভালো বোঝা যাচ্ছে না, ও এরকম হচ্ছে ডেব্রিস থাকতে পারে। তাহলে দেয়ার ইজ এ গ্লোবিউলার অ্যাডেনেক্সাল মাস হ্যাভিং গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স উইথ লো লেভেল ইন্টারনাল ইকো। এই তিনটা লিখতে হবে। এবং অনেক সময় কি হয়, এটা সেপ্টেড হয়, সেপ্টাম থাকে। হ্যাঁ, অনেক সময় সেপ্টাম থাকে। তাহলে প্রেজেন্স অফ সেপ্টাম। আর একটা কি বলতে হবে, থিক ওয়াল, থিক সেপ্টাম, থিক ওয়াল।
ইউজুয়ালি চকলেট সিস্টটা থিক ওয়াল হয়, কারণ যখন এটার মধ্যে ব্লাড জমা হবে, ব্লাড গুলো কি করে, ব্লাড গুলো কিন্তু ফাইব্রাস টিস্যু গুলোকে তোমার অ্যাগ্রাভেট করে তৈরি করার জন্য। হ্যাঁ, তো ফাইব্রোসিস হয়ে তোমার সেপ্টাম গুলোও ঠিক থাকে এবং সাথে সাথে তোমার ওয়ালটাও ঠিক হয়ে যায়। তাহলে এন্ডোমেট্রোসিস থেকে তোমার এন্ডোমেট্রোসিসের তোমাদের এন্ডোমেট্রোসিসের ক্লাস হয়েছে তো, তাই না? জি আপু। হ্যাঁ, জি আপু। তো এই যে এন্ডোমেট্রোসিসের থেকে এখান থেকে তোমার সিম্পটম আসতে পারে, কনজেস্টিভ ডিসমেনোরিয়া ক্রাইটেরিয়া আসতে পারে, তোমার রিস্ক ফ্যাক্টর আসতে পারে, তারপরে তোমার কমপ্লিকেশন আসতে পারে, এন্ডোমেট্রোসিস এর ট্রিটমেন্ট আসতে পারে। তো তোমার অ্যাকচুয়ালি একটা ডায়াগনোসিস তোমাদের জন্য কঠিন, তারপরে যা জিনিস থাকবে সব তোমরা জানো। আর যখন তোমরা হচ্ছে সিঙ্গেল বেসড আনসারের জন্য পড়বা, তখন কিন্তু সিঙ্গেল বেসড আনসার আর হচ্ছে যে শর্ট আনসার কোশ্চেনের জন্য পড়বা, তখন কিন্তু তোমার হচ্ছে যে সব কয়টা জিনিসই পড়া হয়ে যাচ্ছে ওই সম্পর্কে। সো তোমার ডায়াগনোসিসটা হচ্ছে চ্যালেঞ্জিং। তুমি যদি অ্যাকচুয়াল ডায়াগনোসিস করতে পারো, তাহলে ওটা সব কয়টা আনসারই তুমি মোটামুটি করতে পারবা। আচ্ছা, এর পরেরটা যে টোটাল কয়টা কোশ্চেন, কতগুলো আছে এখন? আচ্ছা, আচ্ছা আমরা এটা দেখাচ্ছি। আচ্ছা, এটা কি একজন বলো, এনিওয়ান, তাড়াতাড়ি। 8টা বেজে গেছে। অ্যাডেনোমাইসিস। এটা কি মায়োমেট্রিয়ামে ইনভলভ হয়েছে? অ্যাডেনোমায়োসিস বলছো? আচ্ছা, এটা অ্যাডেনোমায়োসিস না, এটা হচ্ছে তোমার সাবসেরাস ফাইব্রয়েড। আচ্ছা, এটা সাবমিউকাস ফাইব্রয়েড, সাবসেরাস না, এটা সাবমিউকাস ফাইব্রয়েড। হ্যাঁ, তো সাবমিউকাস ফাইব্রয়েড আর হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল পলিপ, এই দুইটা হচ্ছে একটা ডিডি। আচ্ছা, এইটা আর এটার মধ্যে ডিফারেন্স দেখানোর জন্যই দেখো এটা আমার পরাপর দেয়া। এইখানে সাদা রঙের যেটা দেখতেছো এটা কি? সাদা রঙের যেটা দেখতেছো এটা কি? এন্ডোমেট্রিয়াম। সাদা রঙের যেটা দেখতেছো এটা কিন্তু এন্ডোমেট্রিয়াম। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়াল লাইনিং এর কিন্তু খুব চিকনি জায়গা। এন্ডোমেট্রিয়ামটা এইখানে যেরকম, এটা পুরো ঘুরে এসে বাকিটা জায়গাও সেই রকম। আর ভিতরে কালো রঙের যেটা দেখতেছো এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। হ্যাঁ, কালো রঙের যেটা দেখতেছো এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। ঠিক আছে? আচ্ছা, আর বাকি এগুলো হচ্ছে মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াল কোনো চেঞ্জ নাই, তবে এইখানে যেটা তোমার এন্ডোমেট্রিয়ামকে একটু হচ্ছে ঠেলে সামনের দিকে নিয়ে গেছে, সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম। তার মানে তোমার মায়োমেট্রিয়ামের এই জায়গাটা কি হয়েছে? লোকালাইজ থিকেনিং হয়েছে। গরম লাগতেছে একটু চা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে মায়োমেট্রিয়াল থিকেনিং। তাহলে যখন তোমার হচ্ছে যে মায়োমেট্রিয়াম, যেটা এন্ডোমেট্রিয়ামের নিচে যে মায়োমেট্রিয়ামটা তোমার হচ্ছে যে ফাইব্রয়েডের আকার ধারণ করে, সেটা হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড। যদি এটা এখানে হতো ক্যাভিটি থেকে দূরে, তাহলে হচ্ছে ইন্ট্রামুরাল হতো। যদি এটা হচ্ছে চারপাশে সেরোসা বা পেরিটোমিয়ামের কাছে হতো, সেটা সাবসেরাস হতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড। তাহলে সাবমিউকাস ফাইব্রয়েডে আমি কিভাবে ডায়াগনোসিস করব যে এন্ডোমেট্রিয়ামের লাইনিং এর কোনো চেঞ্জ নাই, এন্ডোমেট্রিয়ামের লাইনিং এর কোনো চেঞ্জ নাই। আর কি দেখবো? যে অংশটা সামনের দিকে প্রোট্রুডেড হয়ে আছে, যেটা সেটার ইকোজেনিসিটি আর চারপাশের মায়োমেট্রিয়ামের ইকোজেনিসিটি এক। ঠিক আছে? তাহলে এটা আমি চিন্তা করবো যে এটা মায়োমেট্রিয়াম থেকে আসছে, তার মানে এটা ফাইব্রয়েড। তাহলে ফাইব্রয়েড থেকে এই সিনারিও দিয়ে তোমার হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা ট্রিটমেন্ট অপশন কি। ঠিক আছে? এই সিনারিওর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অপশন কি। তো ইউজুয়ালি এখান থেকে বাকি যে কোশ্চেন গুলো যে তোমার হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর, ইটিওলজি, সিমটম, কমপ্লিকেশন গুলো তোমার সব পারবা। আচ্ছা, মায়োমেট্রিয়ামের থেকে যে ফাইব্রয়েডটা অ্যারাইজ করবে, সেটা দুই ভাবে তুমি হচ্ছে যে অপারেশন করতে পারবা। ইন্ট্রামুরাল যদি হয়, ইন্ট্রামুরাল অবশ্যই তুমি হচ্ছে যে পার অ্যাবডোমেনে তোমাকে অপারেশন করতে হবে, আইদার ওয়েদার ল্যাপারোস্কোপি অর ল্যাপারোটমি। কিন্তু এই সাবমিউকাস ফাইব্রয়েডটা তুমি কিভাবে করবে? হিস্ট্রোস্কোপি দিয়ে। তাহলে এইটার ট্রিটমেন্ট কি হবে? হিস্ট্রোস্কোপিক মায়োমেট্রমি। হ্যাঁ, এটার কি ট্রিটমেন্ট হবে? যেটা তোমার হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড, সেটার ট্রিটমেন্ট কি? হিস্ট্রোস্কোপিক মায়োমেট্রমি। আচ্ছা, এরপরে যে এটা যান। আচ্ছা, এবার আমি একজনকে কথা বলাবো। জান্নাত। জান্নাত আনমিউট হতো। আচ্ছা জান্নাত, এটা 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 দেখো তো, এটা একটু ডেসক্রাইব করো তো। আপু এটা মায়োমেটাস
এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে একটা গ্রোথ। ওকে, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে গ্রোথ, এইটা কি? দেখো তো আমি টার্সার দিয়ে যেটাকে ঘোরাচ্ছি, এই জিনিসটা কি? এটা মায়োমেট্রিয়াম। আচ্ছা, আর এইখানে যে যেটা দেখা যাচ্ছে এটার ইকোজেনিসিটি আর এই মায়োমেট্রিয়ামের ইকোজেনিসিটি কি এক? এক না আপু, কি মনে হচ্ছে এটা কি? এটা হাইপোইকুইক। কোনটা হাইপোইকুইক? এটা না এটা? আপু গ্রোথটা না, হাইপোইকুইক কেমন হবে? ইকো মানে কি? ইকো মানে যেটা বেশি বেশি লাগে, আদা, তাই না? তাহলে এটা কি হাইপোইকুইক মনে হচ্ছে? হাইপারিকুইক, হাইপারিকুইক আপু, হাইপারইকুইক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল পলিপ। কারণ দেখো এটার ইকোজেনিসিটির সাথে কিন্তু মায়োমেট্রিয়াম ইকোজেনিসিটি টোটালি ডিফারেন্ট, হ্যাঁ? এবং এন্ডোমেট্রিয়ামটা সবসময় হচ্ছে ইকোজেনিক হয়। এন্ডোমেট্রিয়াম সবসময় কি হয়? ইকোজেনিক হয়। হ্যাঁ, ইকোজেনিক হয়। এবং দেখো এন্ডোমেট্রিয়াল লাইনিং, এখান থেকে যদি ধরি এটা এন্ডোমেট্রিয়াল লাইনিং, এন্ডোমেট্রিয়াল লাইনিং এর মধ্যে কিন্তু কোনো কন্টিনিউয়েশন নাই, তাই না? আছে কন্টিনিউয়েশন, এখানে এসে দেখো এটা বড় হয়ে গেছে, এখানে এসে বড় হয়ে গেছে। কিন্তু আগেরটাই দেখছিলা কি? আগেরটাই কি দেখছিলে? দেখো আগেরটাই কিন্তু দেখো একটা কন্টিনিউ লাইনিংটা ঠিক ছিল। হ্যাঁ, এবং এইটা যেটা পোর্ট্রেট হয়েছে এটার ইকোজেনিসিটিটা মায়োমেট্রিয়ামের ইকোজেনিসিটির সাথে মিলতেছে, কিন্তু এখানে এটা ইকোজেনিসিটির সাথে মিলতেছে না, প্লাস এটার এন্ডোমেট্রিয়ামেরও একটা কোনো কন্টিনিউয়েশন নাই। তাহলে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ। তো এন্ডোমেট্রিয়াল পলিপের সাথে তোমার কি কি কোশ্চেন আসতে পারে? এটার পলিপের সাথে আসতে পারে যে একই রকম রিস্ক ফ্যাক্টর কি সিম্পটম সে নিয়ে আসতেছে, তারপরে তোমার হচ্ছে যে কি কমপ্লিকেশন হতে পারে। তবে এটা ট্রিটমেন্ট কি? হিস্ট্রোস্কোপিক পলিপেক্টমি। তবে হিস্ট্রোস্কোপি যদি নট অ্যাভেলেবল থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাইলেটেশন এন্ড কিউরেটাস, ডিএনসি। তবে সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হিস্ট্রোস্কোপিক পলিপেক্টমি, কারণ তুমি দেখতেছো, তারপর দেখে জায়গাটাকে কিউরেট করে নিয়ে আসতে পারতেছো, সো তুমি জানতেছো যে না তুমি সম্পূর্ণটুকু আনতে পারছো। কিন্তু যখন আমি ডাইলেটেশন এবং কিউরেটাস করতেছি তখন কিন্তু এটা পুরো একটা ব্ল্যান্ড প্রসিডিউর, এবং কোথায় পলিপটা আছে স্পেসিফিক সেটাও আমি জানি না। আমি আমার মতন ইচ্ছা মতন করে আসতে দেখা যাচ্ছে যে ঠিকই কিউরেট করছে, কিছু অংশ আছে, কিছু অংশ রয়ে গেছে, আবার এমন হতে পারে যে এটা কমপ্লিটলি রয়ে গেছে, যেহেতু আমি মানে ব্লাইন্ডলি করতেছি। আচ্ছা, এটা কি? এটা এন্ডোমেট্রিয়াল পলিপ। এটা অনেক বড় একটা পলিপ, পুরো একটা এন্ডোমেট্রিয়াম জুড়ে তোমার দেখা একটা পলিপ, হ্যাঁ? তবে এটার ডিডি কি হতে পারে? এটা ডিডি একটা কার্সিনোমা হতে পারে। যখন একটা গ্রোথ অনেক বড় থাকে এবং পুরো ক্যাভিটি জুড়ে থাকে তাহলে তার ডিডি কি হতে পারে? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আচ্ছা তোমাদের, আচ্ছা এখন এটা একজনকে বলবো। নুসরাত রুবাইয়া, নুসরাত রুবাইয়া আনমিউট হয়ে যাও। নুসরাত রুবাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ও শুনতে পাচ্ছে না মনে হয়। রেজওয়ানা। জি আপু, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ানা দেখো তো এটা কিছু চিনতে পারো? কিছু মনে হয় দেখে? মায়োমেট্রিয়ামটা ইনহোমোজেনাস। গুড, দেন এডিনোমাইসিস। yeah, this is a case of adenomyosis. Thank you রেজওয়ানা, ভেরি গুড। আচ্ছা দেখো এই যে তোমার হচ্ছে যে ইউট্রাসটা, হ্যাঁ, এখন তোমার এটার যে 6টা পয়েন্ট আছে এটা একদম ছোটের আগে মনে রাখতে হবে। তোমার হচ্ছে যে অ্যাডেনোমাইসিস এর এই পয়েন্ট গুলো, এটা তোমার রিটেনও আসে, এটা তোমার হচ্ছে যে অস্পিতেও আসে, হ্যাঁ? আচ্ছা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্লোবিউলার ইউটেরাস। ইউটেরাসটা দেখো, ইউটেরাসের পেয়ার শেপ না হয় একটা গোল একটা গ্লোবিউলার টাইপের হচ্ছে, হ্যাঁ? তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে গ্লোবিউলার ইউটেরাস। আমি পিছন থেকে বাইরে থেকে ভিতরের দিকে ঝুঁকবো, তাহলে ফার্স্টে শেপ হচ্ছে গ্লোবিউলার ইউটেরাস। তারপরে কি? মায়োমেট্রিয়াম। তাহলে মায়োমেট্রিয়ামটা কি? দেখো মায়োমেট্রিয়ামটা ইন হোমোজেনাস ইকোজেনিসিটি বা হেটেরোজেনাস ইকোজেনিসিটি। তাহলে মায়োমেট্রিয়ামে কি? হেটেরোজেনাস ইকোজেনিসিটি। হেটেরোজেনাস মানে যেটার মধ্যে কোনো মিল নাই, হোমোজেনাস মানে হচ্ছে মিল আছে, হেটেরোজেনাস মানে এক এক জায়গায় এক এক রকম। তাহলে হেটেরোজেনাস মায়োমেট্রিয়াম। তারপরে কি? হেটেরোজেনাস মায়োমেট্রিয়ামটা কেন হেটেরোজেনাস? মায়োমেট্রিয়ামটা ওয়াই দ্য মায়োমেট্রিয়াম ইজ হেটেরোজেনাস? বিকজ দেয়ার ইজ প্রেজেন্স অফ ল্যাকুনি, মায়োমেট্রিয়াল ল্যাকুনি। মায়োমেট্রিয়াল ল্যাকুনি মানে কি? এই মায়োমেট্রিয়ামের ভিতরে ব্লাড জমা জমা হয়ে সিস্টিক স্ট্রাকচার তৈরি করে, হ্যাঁ, মায়োমেট্রিয়াল সিস্ট যেটাকে বলা হয়, থ্যাংক ইউ, যেটাকে বলা হয় হচ্ছে মায়োমেট্রিয়াল ল্যাকুনি, মায়োমেট্রিয়াল ল্যাকুনি। তাহলে তোমার হচ্ছে যে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মায়োমেট্রিয়াল ল্যাকুনি।
আচ্ছা, মায়োমেট্রাল ল্যাকুনি কেন হয়েছে? ইনক্রিজড মায়োমেট্রাল ভাস্কুলারিটি। তাহলে তোমার কি কি পাচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে গ্লোবিউলার ইউট্রাস, দেন মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামটা ইনহোমোজেনাস কেন? দ্য প্রেজেন্স অফ মায়োমেট্রিয়াল ল্যাকুনি। ওয়াই মায়োমেট্রিয়াল ল্যাকুনি? তার কোশ্চেনের আনসার হচ্ছে ইনক্রিজড মায়োমেট্রিয়াল ভাস্কুলারিটি। ওকে, দেন তারপরে দেখো এই যে লেয়ারটা, এই যে লেয়ার দেখো সাদা সাদা কিছু একটা এন্ডোমেট্রিয়াম থেকে মায়োমেট্রিয়ামের দিকে সাদা সাদা কিছু একটা রের মতন আসতেছে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে রে সাইন, প্রেজেন্স অফ মায়োমেট্রিয়াল রে সাইন। হ্যাঁ, আচ্ছা তারপরে খেয়াল করো এই যে পোস্টেরিয়র ওয়াল আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র ওয়ালের থেকে দেখো পোস্টেরিয়র ওয়ালটা কিন্তু বেশি থিক, তাহলে posterior wall is more thickened than the anterior wall। তাহলে এটা আরেকটা পয়েন্ট। তাহলে মায়োমেট্রিয়ামের পয়েন্ট গুলো শেষ। এখন আমি যাব এন্ডোমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম থেকে এন্ডোমেট্রিয়ামে ঢুকবো। তো মায়োমেট্রিয়াম থেকে এন্ডোমেট্রিয়ামে ঢোকার মধ্যে কি আছে? একটা বলছিলাম না এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। এখানে কি কোনো ইন্টারফেস বোঝা যাচ্ছে? আলাদা করে বোঝা যাচ্ছে যে কোনটা এন্ডোমেট্রিয়াম আর কোথায় এসে মায়োমেট্রিয়াম শেষ হচ্ছে? বোঝা যাচ্ছে না। তাইলে লস অর ব্লারিং অফ এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস, loss or blurring of endomyometrial interface। আচ্ছা, পয়েন্ট কিন্তু শেষ। আমি আরেকবার একটু বলি। তাহলে 1 নম্বর পয়েন্ট আমি কি বললাম? আমি বাইরে থেকে ভিতরে যাচ্ছি। 1 নম্বর পয়েন্ট আমি বললাম যে গ্লোবিউলার ইউটেরাস। ইউটেরাসটা হচ্ছে গ্লোবিউলার ইন শেপ। দেন কি বলছি? হেটেরোজেনাস মায়োমেট্রিয়াম। হেটেরোজেনাস মায়োমেট্রিয়াম 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট প্রেজেন্স অফ মায়োমেট্রিয়াল ল্যাকুনি। 4 নম্বর পয়েন্ট ইনক্রিজড মায়োমেট্রিয়াল ভাস্কুলারিটি। 5 নম্বর পয়েন্ট প্রেজেন্স অফ মায়োমেট্রিয়াল গ্রে সাইন। 6 নম্বর পয়েন্ট ইনক্রিজড পোস্টেরিয়র ওয়াল থিকনেস বা পোস্টেরিয়র ওয়াল ইজ মোর থিকার দ্যান দ্য অ্যান্টেরিয়র ওয়াল। আর 7 নম্বর পয়েন্ট কি? লস অর ব্লারিং অফ এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। 6টা পয়েন্ট না, টোটাল 7টা পয়েন্ট। ক্লিয়ার? ক্লিয়ার তো, তাই না? জি আপু। জি হ্যাঁ। আপু। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে যদি তোমার এরকম একটা আসে, এবং এটা কিন্তু আমি কিন্তু পুরো বাইরে থেকে ভিতরে কিভাবে মনে রাখতে হবে সেভাবে বলে দিচ্ছি, ভুলার কিন্তু কোনো জায়গা নাই। এবং এটা কিন্তু তোমাদের এন্ডোমেট্রিওসিসের ক্লাসেও কিন্তু আমি খুব ভালো করে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখায় দেখায় বলতেছি যাতে জিনিসটা মনে থাকে। আচ্ছা, তাহলে তোমার অ্যাডেনোমায়োসিস থেকে অ্যাজ ইউজুয়াল আগের কোশ্চেনে আসবে, আমি কিছু বলবো না। এটা কি? এটা দাও, আমি জিজ্ঞাসা করি, সবার বলার দরকার নেই। রেজওয়ানা তাহমেদ, কে আছে? জি আপু। হ্যাঁ, ডিসক্রাইব দ্য ফাইব্রয়েড ইউটেরাস, সিস্ট বা মাস মনে হচ্ছে। কোথাও শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না।
এটা হচ্ছে সমস্যা। ওরা কি আমার কথা শুনতেছিল তখন? কি ক্লাস হচ্ছে তার? আপু এতক্ষণ শুনতে পারি নাই। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বাট এতক্ষণ শুনি নাই কিছুই আপু। হ্যালো, কতটুকু পর্যন্ত শুনছো দেখি একটু বলো। আগের স্লাইডটা কিছুই শোনা যায়নি আপু। এই যে এই স্লাইডটা শুনি নাই আপু। এটা অ্যাডেনোমাইসিস এর, হ্যাঁ এইটা থেকে শোনা যাচ্ছিল না। এটা থেকে শোনা যায়নি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে ফাইবার। ফাইব্রয়েড। আচ্ছা ঠিক আছে, এখন শোনো আমি আবার ফাইবারের থেকে এই যে তোমার হচ্ছে যে ক্যাপসুলেটেড একটা লেশন আছে, দেখো একটা রাউন্ড লেশন যেখানে ক্যাপসুলটা বোঝা যাচ্ছে সুন্দর করে। Hello. তাহলে এটা হচ্ছে তোমার ফাইবার, ঠিক আছে? তো ফাইবারের তোমার হচ্ছে যে পজিশন এগুলো এমন ভাবে আসে না, জাস্ট তুমি ডায়াগনোসিস করতে পারলেই হয়েছে যে এটা ফাইব্রয়েড, ওয়েদার এটা ইন্ট্রামুরাল আর হচ্ছে যে সাবসেরাস অথবা সাবমিউকাস। আসলে দুটো ফ্রিকোয়েন্সি এক হয়ে যাচ্ছে বারবার। না, যদি যদিও তোমার অনেক হচ্ছে যে সাবমিউকাসটা ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে তোমার ডিডি সেন্টিমিটার বলে পেশেন্ট। এক্সাম্পল আছে, তো আদারওয়াইজ ইন্ট্রামুরাল ফাইব্রয়েড দিয়ে তোমাদেরকে হচ্ছে যে দুটো কোশ্চেন ওইটাই ফাইব্রয়েডের এটা ইন্ট্রামুরাল। হ্যালো মানে প্রেগনেন্ট অবস্থা হ্যালো, কিছু করা যায় শোনা যাচ্ছে আমার কথা? মানে হচ্ছে আপনার যেমন সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এখন শোনা যাচ্ছে। আপু আপনার কথার মাঝখানে মনে হচ্ছে অন্য কেউ পড়াচ্ছে, অ্যানিমিয়া সামথিং সামথিং অন্য কিছু পড়াচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ এখন এটা? আন্ডার ডায়াগনোসিস হয়েছে। হ্যাঁ, সব শুনতে ক্লাস পাচ্ছি। শোনা যাচ্ছে। আর একটা ক্লাস শোনা যাচ্ছে। মানে আপনার জি ম্যাম। জি আপু। খুব ঝামেলা দেখি। আলু ধরা পড়ছে। এটার খুবই একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে আপনার যেসব দেশে কোলোরেক্টাল কার্সিনোমার প্রিভিলেন্স বেশি, তারা ওই কার্সিনোমা স্ক্রিনিং করার জন্য আরেকটা ক্লাস। আচ্ছা দাঁড়াও, ওদেরকে ডাকতেছি। যে রিসোর্স নষ্ট হচ্ছে আর কি। জি। এটা হচ্ছে প্রবলেম উইথ স্ক্রিনিং টেস্ট। তো ভাই আমি এখানে শেষ করছি। এখনো শুনতে পাচ্ছ? লং কোশ্চেন জি আপু এখন শুনতেছি। যে আমি তো ভালোই তো হয়েছে, আপনাকে তোমার long এখনো question শোনা যাচ্ছে। করতে হবে লং কোশ্চেনে। এই দুইটার মধ্যে হয়তো লং কোশ্চেন হইতে পারে। আমরা মেইনলি অধ্যায়টা পড়বো কি হচ্ছে? অসপি বেস, সেকেন্ড হচ্ছে এসিকিউ বেস। এবং এসিকিউ যদি আমাকে বলেন আমি বলবো এইচআইভিটা সব থেকে ভালো মতো করবেন এই অধ্যায় থেকে এসিকিউ এর জন্য। হ্যাঁ, কেন এরকম এইচআইভি সমস্যা লাস্টের হচ্ছে? চারটা পাতা আগে পড়ে নেবেন। কেমন হচ্ছে? স্টোরিটা যেটা বললাম দুইটা অংশ, ইউরেথ্রাল ডিসচার্জ এবং জেনিটাল আলসার, এই দুটোই হয়তো মোস্টলি ইম্পর্টেন্ট। আর বাকি যে কোনো গুলো তো পরীক্ষায় দিতেই পারে। ঠিক আছে, তাহলে বলি এখন কি শুনতে পাচ্ছ? ক্লাস কি শেষ ওদের? বলো তো, তোমরা বলো, তোমরা তো শুনতে পাচ্ছ সব। না না, ক্লাস শেষ শোনা যাচ্ছে এখনো ক্লাস। কি পড়াচ্ছে নিমিয়া? প্রথমে কলোরেক্টাল চার্জ কোলোরেক্টাল। ব্রেকেস। ভালো তো, ফ্রি ফ্রি অনেক কিছু শিখে যাচ্ছ। খিচুড়ি হয়ে যাচ্ছে। আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি শুনলে তো একটা আমি শিখতে পারতাম তোমাদের সাথে সাথে। আমরাও চা খাই আপু, সমস্যা নাই, ক্লাসটা বন্ধ। আচ্ছা এখন আমি ওদের ক্লাস বন্ধ হয়েছে? আপু শোনা হ্যাঁ, যায়। এখন বন্ধ হয়েছে আপু। হ্যাঁ, বন্ধ হয়েছে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ফাইব্রয়েড। হ্যাঁ, যখন আমি এরকম একটা মাছ দেবো, শুধু আসলে তোমাদের এই ছবিটা দিয়ে তো দিবে না, সাথে কিছু ক্লিনিক্যাল ফিচার তোমার হচ্ছে যে থাকবে। তো ক্লিনিক্যাল ফিচারে তোমার হচ্ছে যে এরকম থাকবে যে পেশেন্টের প্রোগ্রেসিভ মেনোরিয়া যা হচ্ছে, সাথে কিছু স্পাজমোটিক বা কনজেস্টিভ টাইপ অফ ডিসমেনোরিয়া হচ্ছে, বা সাথে এমনও হতে পারে যে ইনফার্টিলিটি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে এবং সাথে এই আলট্রাসোনোগ্রাফিটা আছে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে বলবো এটা হচ্ছে ফাইব্রয়েড। তো ফাইব্রয়েড থেকে তোমার ফাইব্রয়েডের ক্লাস মনে হয় নাই, যাই হোক। তো ফাইব্রয়েড থেকে এখানে তোমার রিস্ক ফ্যাক্টর কি কি, ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কি কি ফিচার নিয়ে আসে, কি কমপ্লিকেশন হতে পারে, প্রেগন্যান্সিতে কি কমপ্লিকেশন হতে পারে, এটা কিভাবে তোমার ইনফার্টিলিটি করে। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর কি আসতে পারে? ট্রিটমেন্ট আসতে পারে। হ্যাঁ, তো যদি এই পেশেন্ট ট্রিটমেন্ট যদি আসে, এই পেশেন্টটাই যদি তোমার হচ্ছে যে ইনফার্টিলিটি সিমটম নিয়ে আসে, তাহলে তার ট্রিটমেন্ট কি হবে? তার ট্রিটমেন্ট ফার্স্ট হচ্ছে মায়োমেক্টমি হবে। তার ট্রিটমেন্ট কি হবে? মায়োমেক্টমি। কারণ দেখো এটা কিন্তু অনেক বড় একটা ফাইব্রয়েড, আর তোমরা হয়তো বুঝতে পারতেছো না যেহেতু তোমরা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফিটা কম তোমাদের এক্সপোজার। এইখানে কিন্তু দেখো ক্যাভিটি, এই যে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি কিন্তু এইটা, হ্যাঁ এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি এইটা, এবং ও কি করছে? ও কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিটাকে পুরো ডিস্টর্টেড করে দিছে। ও
কোনো ডিস্টর্টেড ক্যাভিটিতে কখনো ইমপ্লান্টেশন হয় না, এটা হচ্ছে ওর মেইন কজ অফ ইনফার্টিলিটি। যার জন্য একটা পেশেন্ট যদি এরকম লার্জ একটা ফাইব্রয়েড নিয়ে আসে, কিছু ইন্ডিকেশন আছে মায়োমেট্রিয়াম, যখন তোমাদের ক্লাস হবে যে পড়াক না কেন সে হয়তো বলবে। তো এখন ইন্ডিকেশন আমি তোমাদেরকে মুখস্থ করাবো না। তো এটা যদি এমন হয় আমি একটু বলে দিচ্ছি, জাস্ট লিখে রাখো যে এরকম একটা ফাইব্রয়েডের ছবি প্লাস রিপ্রোডাক্টিভ এজে যদি একটা পেশেন্ট আসে, রিপ্রোডাক্টিভ এজে যে ফার্টিলিটি চায় না, তাহলে তার ক্ষেত্রে আমি কি করব, ইনিশিয়ালি তোমার হচ্ছে যে আমি কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি যে এটাকে শ্রিঙ্ক করার জন্য, শ্রিঙ্ক করে তার সিমটম কমতেও পারে, এরকম আমি 2 থেকে 3 মাস দিতে পারি। কিন্তু যদি এমন হয় যে না 2 থেকে 3 মাস দেওয়ার পরে ওর হচ্ছে যে সিমটম রিলিফ হচ্ছে না, মেইনলি কি হবে, মেনোরেজিয়া নিয়ে আসে পেশেন্ট, মেনোরেজিয়া রিলিফ হচ্ছে না, তাহলে ওর ক্ষেত্রেও মায়োমেক্টমি করতে হবে। আর এটা যদি 40 বছরের উপরে হয়ে যায় তার ক্ষেত্রে আমরা হিস্টেরেক্টমিও একটা অফার করতে পারি। কিন্তু এই পেশেন্টটাই যদি ইনফার্টিলিটি নিয়ে আসে তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রথমে কখনোই এটা হচ্ছে যে ওরাল ট্রিটমেন্টে যাবে না, হ্যাঁ, মেডিকেশনে যাবে না, প্রথমেই ট্রিটমেন্ট যাবে হচ্ছে এটা সার্জারি, মায়োমেক্টমি, দেন তোমার হচ্ছে ফার্টিলিটি ট্রিটমেন্ট। আচ্ছা, এটা তোমাদের অ্যাডেনোমায়োসিস। 2-3টা একটু ছবি না দিলে আসলে বোঝা কঠিন। দেখো অ্যাডেনোমায়োসিস গ্লোবিউলার, এই দেখো পুরোটা হচ্ছে গ্লোবিউলার ইউটেরাস, তার মধ্যে এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, দেখো একটু মোর ঠিক, দেখো অ্যান্টেরিয়র ওয়াল এতটুকু, হ্যাঁ অ্যান্টেরিয়র ওয়াল। আর তারপর দেখো রেসাইন আছে, এরপর হেটেরোজেনাস মায়োমেট্রিয়াম, ইনক্রিজড ভাস্কুলারিটি অফ দ্য মায়োমেট্রিয়াম, আর ব্লাডিং অফ দ্য এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। এই যে এটাকে বলা হয় বুমলি ক্রাইটেরিয়া, যেটা আমি অলরেডি বলে ফেলছি। দেখো ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম, গ্লোবিউলার ইউটেরাস, সিস্টিক স্পেস মানে যেটা আমরা বলছি মায়োমেট্রিয়াল ল্যাকুনি, হ্যাঁ। আর ইনডিস্টিংক্ট বর্ডার বলতে ওরা কি বোঝাচ্ছে, ওরা বোঝাচ্ছে যে ব্লাডিং অফ দ্য এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস, এটাকে ওরা বলছে ইনডিস্টিংক্ট বর্ডার। তো এটা যে বুমলি ক্রাইটেরিয়া, এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার প্রয়োজন নেই। এটা কি এটা কি বলো তো এনিওয়ান? এটা কিন্তু তোমাদের দেখানো হয়ে গেছে, সাবমিউকাস ফাইব্রয়েড। সাবমিউকাস ফাইব্রয়েড। এটা সাবমিউকাস ফাইব্রয়েড, গুড। এটা কি ফাইব্রয়েড। এটা ফাইব্রয়েড না, এটা অ্যাডেনোমায়োসিস। দেখতেছো না, এই যে এন্ডোমেট্রিয়াম আর এই যে মায়োমেট্রিয়াম বাড়ছে থিকনেস, এটা দিয়ে দেখাইছে যে ভাস্কুলারিটি, ইনক্রিজ ভাস্কুলারিটি, যে ল্যাকুনি আছে না, দেখো ল্যাকুনির আশেপাশে কালার ডপলার ধরছে, আমি কি বলছি যে ইনক্রিজ ভাস্কুলারিটি অফ দ্য মায়োমেট্রিয়াম, তো সেটাই ওরা দেখাচ্ছে। এই যে এটা সাবমিউকাস ফাইব্রয়েড, এটাতে যাব। আচ্ছা, এতক্ষণ আমরা গাইনের জিনিসগুলো পড়লাম, গাইনের আরো 2টা জিনিস আছে, এটা একটু দেখায় তারপরে অফসে যায়। এটা নিচের দিকে আছে, এই যে আচ্ছা, এইরকম একটা তোমার ছবি হিস্টোসালফিঙ্গোগ্রাফি, এটাও কিন্তু দিয়ে দিতে পারে, হ্যাঁ। ওকে, আচ্ছা, তো হিস্টোসালফিঙ্গোগ্রাফি দিয়ে এরকম যদি তুমি একটা প্লেন পাও, দেখো এটাকে তুমি বাইকর্নেট ইউটেরাস, তো এখানে লেখা আছে তাই বুঝতেছো। তো এটা বাইকর্নেট এবং এটা ডিডি সেপ্টেড ইউটেরাস আর বাইকর্নেট ইউটেরাস, এটা কিন্তু তুমি হিস্টোসালফিঙ্গোগ্রাফিতে কখনো ডিফারেন্সিয়েট করতে পারবে না, হ্যাঁ। এটাকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এটা হচ্ছে সিটি স্ক্যান দিয়ে তুমি হচ্ছে যে ডিফারেন্সিয়েট করতে পারবা, সিটি স্ক্যান দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবা, হ্যাঁ। সেখানে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, দেখো বাইকর্নেট ইউটেরাসে কনকেভ ইউটেরাইন কন্ট্রোল, ইউটেরাইন কন্ট্রোলটা কি হবে, কনকেভ। দেখো এইটা ইউটেরাইন কনকেভ, ইউটেরাইন কন্ট্রোল মানে কি, অ্যাকচুয়ালি ফান্ডাসটা দেখে তুমি হচ্ছে যে ডিফারেন্সিয়েট করতে পারবা। ফান্ডাসটা তোমার বাইকর্নেট ইউটেরাসে কনকেভ হবে, হ্যাঁ, এই যে এরকম হচ্ছে যে এরকম কনকেভ, দেখতে পাচ্ছ আমার হাত দেখা যাচ্ছে, এটা হচ্ছে কনকেভ, হ্যাঁ। হাতটাকে যদি আমি এমন করি তাহলে এই যে জিনিসটা, এরকম যে জিনিসটা, এটা হচ্ছে যে তোমার বাইকর্নেট ইউটেরাসের ফান্ডাসটা থাকবে। আর এই পাশে যেটা, হ্যাঁ এই পাশে এটা হচ্ছে কনভেক্স, তোমার নর্মাল যে ইউটেরাসের কনভেক্স শেপ ফান্ডাস, সেটা সেপ্টেড ইউটেরাসে নর্মালি থাকে। ফান্ডাসটা নর্মাল যে শেপ সেই রকম তোমার কনভেক্সই থাকবে, কিন্তু ওর ক্যাভিটিটা সেপ্টামের জন্য 2 ভাগে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে তোমার সেপ্টেড ইউটেরাস, ঠিক আছে। আর বাইকর্নেট ইউটেরাস হচ্ছে কর্ণ 2টা হয়ে ওর হচ্ছে যে কনকেভিটি ডেভেলপ করবে ফান্ডাসে।
আচ্ছা, তো ফান্ডাল ক্লেফট ডেপথটা কি হবে? গ্রেটার দেন 1 সেন্টিমিটার। ফান্ডাল ক্লেফটের এই যে ডেপথটা, হ্যাঁ, ফান্ডাসের যে কনকেভিটি ডেভেলপ করছে, তার মানে এখানে একটা ক্লেফট মানে একটা সুড়ঙ্গের মতন হয়েছে। তো এইটার ডেপথটা তোমার 1 সেন্টিমিটার কি হবে? বেশি হবে, হ্যাঁ। আর অ্যাঙ্গেল বিটুইন ইউট্রাইন হর্ন মানে এই যে এটা একটা হর্ন এবং এই দুইটা হর্ন মিলে তো এখানে কনকেভিটি তৈরি করছে। এই দুটার যে কোণ তৈরি করছে, এই কোণটা কি হবে? 105 ডিগ্রির বেশি হবে। যদি এটা তোমার সেপ্টেড ইউট্রাস হতো তাহলে তো ও আসলে এত কনকেভিটি হতো না, ইউজুয়ালি কনভেক্স হয়, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেপ্টেড ইউট্রাসের মাথাটাও একটু হালকা একটু ইন্ডেন্টেশন থাকতে পারে, কিন্তু সেই ইন্ডেন্টেশনটা অবশ্যই কোণ যেটা তৈরি হয় সেটা 105-এর বেশি হবে না। তো এরকম একটা ফিচার যদি তোমার আসে, যে এরকম একটা দেখো, এই যখন সেপ্টেটের কিন্তু দেখো যে তোমার কোণটা তৈরি করতেছে সেপ্টামের থেকে দুইটা কর্ণ, সেটা কিন্তু অবশ্যই 105-এর কম হবে। কিন্তু এখানে দেখো, এখানে যে কোণটা তৈরি করতেছে সেটাকে মেজার করলে 105 ডিগ্রির বেশি হবে। এটা দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করবে। আর দেখো, এই দেখো এই কন্ট্রোলটা কি, সেপ্টেড ইউট্রাসের কন্ট্রোলটা কিন্তু দেখো কনভেক্স, আর এখানে দেখো এই দেখো কনকেভ, এখানে আসছে তারপর আবার এখানে গেছে। আমি যে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? আচ্ছা, এইটা থেকে তোমাদের কি কি আসতে পারে? এটা থেকে তাহলে তো আপু, তাহলে তো আমরা হিস্টার সালপিনোগ্রাফিতে তো দুইটা ডিফারেন্সিয়েট করতে পারতেছি, কারণ বাইকোনেট্রি তো এই যে কনকেভিটিটা বোঝা যাবে আর সেপ্টেটে বোঝা যাবে না, তাহলে তো হিস্টোসালপিনোগ্রাফি তোমার কনফার্মেটরি না। হিস্টোসালপিনোগ্রাফি যদি তোমার দেয় তাহলে তুমি দিয়ে অবলিক দিয়ে দুইটার নাম লিখে দিবা, বাইকোনেট এবং সেপ্টেট, এবং এটাতে কোনো তোমার মার্ক কাটা নাই, কারণ হিস্টোসালপিনোগ্রাফি দিয়ে কখনোই দুটো আলাদা করে ডিফারেন্সিয়েট করা যাবে না, ঠিক আছে? শুধুমাত্র তুমি এমআরআইতেই তুমি হচ্ছে যেটা এই করতে ডিফারেন্সিয়েট করতে পারবে, আচ্ছা কনফার্মেটরি। এমআরআই না সিটি স্ক্যান আপু? আগে সিটি স্ক্যান এমআরআই না, সিটি ভুল বলছি ওটা। তাহলে এমআরআই আপু, আর ফান্ডাল ক্লেফটটা আরেকটু যদি দেখেন। এই যে দেখো ফান্ডাস, এই যে ফান্ডাসে দেখো, এটা আউটলাইন না ইউট্রাসের আউটলাইন, বুঝতে পারতেছো? এই যে এটা ইউট্রাসের আউটলাইন, এটা থেকে শুরু করলাম, দেখো এরকম করে উপরে গেলাম, যে এখানে চলে আসলাম, হ্যাঁ। তাহলে এটা কিন্তু কনভেক্স, মানে নরমাল যেমন ইউট্রাসের কনভেক্সিটি থাকে উপরে ফান্ডাসটা, সেরকম কিন্তু কনভেক্স। কিন্তু এখানে দেখো এই যে এখানে এসে এটা এখানে এরকম হয়েছে, তারপর আবার এখানে গেছে, তারপর এখানে গেছে, হ্যাঁ। এটা কিন্তু ভি শেপ টাইপের, দেখো ভি, দেখছো? এই ইন্ডেন্টেশনটা তোমার হচ্ছে বাইকর্নোয়েটে থাকবে, যেটা সেপ্টেটে থাকবে না। ওকে, তো এখান থেকে তোমার আসতে পারে যে টাইপ আসতে পারে, যে টাইপ অফ তোমার হচ্ছে যে এই যে কি অ্যানোমালি, কনজেনিটাল অ্যাবনর্মালিটি অফ দ্য ইউট্রাস, যে 7টা টাইপ আছে, টাইপ 1 2 3 4 5 6 7, হ্যাঁ। তো 7টা টাইপ তোমার একদম ছোট জায়গায় থাকতে হবে। আচ্ছা, এখান থেকে আরো আসতে পারে সিমটম। ইউজুয়ালি কিছু গাইনোকোলজিক্যাল সিমটম আছে, কিছু অবস্টেট্রিক সিমটম আছে। মোস্ট কমন সিমটম হচ্ছে তোমার মেনোরেজিয়া, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হয়, আর পেইন হয়, ডিসমেনোরিয়া হয়, ঠিক আছে? সিভিয়ার ডিসমেনোরিয়া হয়, কারণ কন্ট্রাকশন হয়, সিভিয়ার ডিসমেনোরিয়া হয়। আচ্ছা, আর অবস্টেট্রিক কিছু কমপ্লিকেশন আছে। অবস্টেট্রিক কমপ্লিকেশন কি? একটা পেশেন্ট ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, তারপরে তোমার হচ্ছে যে রিপিটেড প্রেগন্যান্সি লস হতে পারে, সেকেন্ড ট্রাইমেস্টার লস হয় ইউজুয়ালি। আর যদি তোমার লস না হয় তাহলে প্রিটার্ম ডেলিভারি হতে পারে, বাচ্চার কিছু সমস্যা হতে পারে, যেমন বাচ্চা হচ্ছে যে স্মল ফর ডেট, আইইউজিআর, এরপরে তোমার হচ্ছে যে লেবার অ্যাবনর্মালিটি হয়, যেমন তোমার হচ্ছে যে ট্রান্সভার্স লাই, বেশিরভাগ সময় দেখা যায় ব্রিচ অথবা ট্রান্সভার্স লাই হয়, যেহেতু জায়গাটা ছোট থাকে, কারণ ওরা তো একটা কর্ণতে থাকে। বাইকর্নেটের একটা ক্যাভিটিতে হচ্ছে যে বাচ্চা থাকে, আর একটা ক্যাভিটিতে থাকে না। সেপ্টামও তাই, সেপ্টেড ইউটেরাসও তাই, যে এক সাইডে থাকে, আর এক সাইডে, দুটা মিলে তো থাকতে পারে না, অথবা দুইটা মিলে যদি থাকেও তাও সেটা কি থাকবে? ট্রান্সভার্স লাই থাকবে। তারপর অবস্ট্রাক্টেড লেবার, প্রোলং লেবার, এই জিনিসগুলো তোমার হচ্ছে যে হইতে পারে। আর ট্রিটমেন্ট কি? দুটার ক্ষেত্রে একটাই নাম, সেটা হচ্ছে ইউট্রাইন ইউনিফিকেশন অফ ইউটেরাস, যেটাকে আমরা বলি মেট্রোপ্লাস্টি, ঠিক আছে? দেখো এই যে এটা কি? এটা সেপ্টেড, কিন্তু দেখো এটা সেপ্টেড, এটা কিন্তু সেপ্টেড, হ্যাঁ। এই যে ফান্ডাস কনভেক্সিটি আছে, আর এখানের যে ইটা হবে, এখানে যে কোণটা হবে, সেটা কিন্তু একদম চিকন।
ওকে, আচ্ছা এটা একটু দেখি, এটা অনেক সময় পরীক্ষায় আসে। এটা হচ্ছে, আচ্ছা আমি বলবো না, দেখি তোমাদের কেউ একজন বলো। ওভারিয়ান ড্রিলিং, হুম, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ল্যাপারোস্কোপিক ওভারঅল ড্রিলিং। ল্যাপারোস্কোপিক ওভারিয়ান কোশ্চেন এখানে আসবে অ্যাসোসিয়েটেড। শুধু ল্যাপারোস্কোপিক ওভারঅল ড্রিলিং এর যে রুল অফ 4 সেটা আমি একটু বলে দিই। হ্যাঁ, ল্যাপারোস্কোপিক ওভারঅল ড্রিলিং এই কোর্স ইসের থেকে তোমার রুলস অফ 4 আসতে পারে। রুলস অফ 4 কি? 4 পাঞ্চার ইন ইচ ওভারি। আমি 4টা পাঞ্চারের বেশি করতে পারবো না প্রত্যেকটা ওভারিতে, যদিও এখানে অনেকগুলো দেখাইছে 1 2 3 4 5 6টা। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে 4টা পাঞ্চার করবো আমরা ইউজুয়ালি। তাহলে রুলস অফ 4 হচ্ছে 4 পাঞ্চার ইন ইচ ওভারি। ইচ পাঞ্চার পারসিস্ট ফর 4 সেকেন্ড। প্রত্যেকটা পাঞ্চার আমি 4 সেকেন্ড পর্যন্ত রাখতে পারবো। এবং এখানে কি থাকবে? 4 মিলিমিটার ডেপথ, নট গ্রেটার দ্যান 4 মিলিমিটার ডেপথ। ডেপথটা হবে হচ্ছে 4 মিলিমিটার। আরেকটা কি 40 ওয়াট। আরেকটা কি এই যে কারেন্টটা আমি দিচ্ছি ডায়াথার্মি দিয়ে, এটা হচ্ছে 40 ওয়াট। তাহলে রুলস অফ 4 এর 4টা জিনিস। একটা হচ্ছে যে 4 পাঞ্চার পার ওভারি persisting for 4 seconds, not greater than 4 millimeter, and the current watt is 40 watt. Current is 40 watt. শেষ গাইনি। conquering each ovary, persisting for 4 seconds, a quantity is unlimited depth, 4 millimeter depth, not greater than 4 millimeter depth, মানে 4 millimeter not depth। greater. আরেকটা কি? 4 নম্বর কি? 4 number 40 watt current, 40 watt watt। আচ্ছা 40 ওয়াট কারেন্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আসো এখন একটু অবসেট গুলো দেখি ছবি। হ্যাঁ, অবসেট গুলো তোমরা পারবা। ওকে, এটা কি? নাকাল ট্রান্সলুসেন্সি। আচ্ছা, নাকাল ট্রান্সলুসেন্সি এটা কি? নাকাল ট্রান্সলুসেন্সিটা হচ্ছে উপরের স্কিন থেকে নিচের সফট টিস্যু পর্যন্ত যে অ্যানিকোইক এরিয়া থাকে, এটা হচ্ছে নাকাল ট্রান্সলুসেন্সি। এই যে এটা হচ্ছে তোমার স্কিন এবং এটা হচ্ছে সফট টিস্যু। তো নাকাল ট্রান্সলুসেন্সি 3 মিলিমিটার বা তার বেশি হয়ে গেলে এটা হচ্ছে আমাদের জন্য অ্যাবনর্মাল, এবং এটা ডিটেক্ট করে কি ক্রোমোসোমাল অর এনি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তো তোমার হচ্ছে যে প্রিনেটাল স্ক্রিনিং এর যে একটা চ্যাপ্টার আছে, মনে হয় তোমাদের পড়ানো হয় নাই, পড়ানো হবে। তো ওই প্রিনেটাল স্ক্রিনিং এর ইন্ডিকেশন অফ প্রিনেটাল স্ক্রিনিং, তারপর ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং, সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং, থার্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং, কোনটা ইনভেসিভ স্ক্রিনিং, কোনটা নন ইনভেসিভ স্ক্রিনিং, মোস্ট ইম্পর্টেন্ট নন ইনভেসিভ স্ক্রিনিং কোনটা? এনআইপিটি, নন ইনভেসিভ এনআইপিটি। ঠিক আছে, প্রিন্যাটাল টেস্টিং, নন ইনভেসিভ প্রিন্যাটাল টেস্টিং, এটাকে বলা হয় এনআইপিটি। এটা দিয়ে আমরা কি দেখি? এটা দিয়ে আমরা সেল ফ্রি ফিটাল ডিএনএ দেখি। তার মানে বাচ্চার যে ডিএনএ গুলো যেটা সেলের থেকে বের হয়ে এসে মায়ের শরীরে ঢোকে, সেটা মার ব্লাডে আমরা দেখতে পারি। তো ওইটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে নন ইনভেসিভ। তারপর হচ্ছে আলফা ফিটোপ্রোটিন কোথায় বাড়ে, কোথায় কমে, কখন বাড়ে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে এই কোশ্চেন গুলো আসতে পারে। আচ্ছা, এটা আমি জাস্ট এমনি দেখেছি যে 4-5 উইকস এর মধ্যে এরকম একটা ফ্লুইড কালেকশন হতে পারে, 5.5 উইকস এ ইয়ক স্যাক থাকতে পারে, 6 উইকস এ যে এমব্রা ডেভেলপ করে, 7-8 উইকস এ এরকম একটা এমব্রা হয়। এটা এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা দেখি, এটা কি? এটা হচ্ছে যে সার্ভাইকাল ইনকম্পিটেন্সি। কিভাবে বুঝবো? দেখো, এটা হচ্ছে ফিটাল হেড, এটা ফিটাল হেড, আর এখানে হচ্ছে তোমার ইন্টারনাল অস, এটা হচ্ছে এক্সটার্নাল অস। এক্সটার্নাল অস সবসময় কি হয়? দেখো, এটা এক্সটার্নাল অস, এটা ইন্টারনাল অস। ঠিক আছে, এটা হচ্ছে হেড, এটা ইন্টারনাল অস, এটা এক্সটার্নাল অস। তো ইন্টারনাল অসটা ইউজুয়ালি আমাদের মিউকাস প্লাগ দিয়ে কিন্তু কভার আপ করা থাকে। ঠিক আছে, দেখো এই স্লাসটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে যখন তোমার হচ্ছে যে ইন্টারনাল অসটা একটু ওপেনিং হওয়া শুরু হবে, তখন এরকম একটা ফানেলিং শুরু হবে, এরকম একটা ফানেলিং শুরু হবে। হ্যাঁ, তো এটা এই ফানেলিং অফ দা সার্ভিক্স, এটাই হচ্ছে যে তোমার ইম্পর্টেন্ট ফাইন্ডিং অফ দা সার্ভাইকাল ইনকম্পিটেন্সি। দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফানেলিং অফ দা সার্ভিক্স, আর একটা হচ্ছে সার্ভাইকাল লেন্থ। তো সার্ভাইকাল লেন্থ ইউজুয়ালি কত হবে? লেস দ্যান 2.5 সেন্টিমিটার। নর্মাল সার্ভাইকাল লেন্থ থাকে গ্রেটার দ্যান 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর গ্রেটার দ্যান 3 সেন্টিমিটার। তো এখানে কি হচ্ছে? এখানে তোমার হচ্ছে সার্ভাইকাল লেন্থটা কমে যাবে, তাহলে রিডিউস সার্ভাইকাল লেন্থ আর হচ্ছে যে ফালিং অফ দা সার্ভিস,
এটা হচ্ছে তোমার সার্ভাইকাল ইনকম্পিটেন্সির ফিচার। তো এখান থেকে তোমার সার্ভাইকাল ইনকম্পিটেন্সি কি হতে পারে, ইটিওলজি কি, এটা কনজেনিটাল বা অ্যাকোয়ার্ড হতে পারে। কনজেনিটাল তো কনজেনিটালি, আর অ্যাকোয়ার্ড কি, অ্যাকোয়ার্ড তোমার হচ্ছে যে সার্ভাইকাল যেই সব হচ্ছে যে অপারেশন হয়, যেমন হচ্ছে প্রোনাইজেশন, তারপর হচ্ছে ডিএনসি, ফোর্সফুল ডিএনসি, অথবা হচ্ছে যে ডেলিভারি অফ দ্য বেবি থ্রু অ্যান্ড ইন প্রপার ডাইলেটেড সার্ভিক্স। যদি সার্ভিস কমপ্লিটলি ডাইলেটেড না থাকে তাহলে সেই অবস্থায় যদি ডেলিভারি হয় তাহলে অনেক সময় পরবর্তীতে সার্ভাইকাল ইনকম্পিটেন্সি ডেভেলপ করে। তো ইটিওলজিটা ইম্পর্টেন্ট, এখান থেকে কি কি ফিচার নিয়ে আসে, আমি কিভাবে ডায়াগনোসিস করব, আমরা বেলুন টেস্ট করে ডায়াগনোসিস করতে পারি। আর হচ্ছে যে হ্যাগার্স ডায়ালেটর 6-8 যদি আমরা উইদাউট রেজিস্ট্যান্সে যে কোনো সময় ঢুকাতে পারি ইন্টারকনসেপশনাল পিরিয়ডে, তাহলে এটাও সার্ভাইকাল ইনকম্পিটেন্সি ডায়াগনোসিস করে। কি ট্রিটমেন্ট, ইউজুয়ালি আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্সি হলে অ্যারাউন্ড 14 উইকসে সুচার দিই। আমরা শিরোৎকার দিতে পারি, আমরা হচ্ছে ম্যাকডোনাল্ড দিতে পারি। মোস্ট কমনলি এখন ইউজ হয় হচ্ছে ম্যাকডোনাল্ড। তারপর হচ্ছে যে এই সার্ভাইকাল সার্কলেস যেটাকে বলা হয়, এইটা হোয়াট ইজ তোমার হচ্ছে যে রেস্কিউ সার্কলেস, তারপর হোয়াট ইজ ইলেকটিভ সার্কলেস, এরপরে এর কমপ্লিকেশন কি, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এই জিনিসগুলো প্রয়োজন। হ্যাঁ, এই জিনিসগুলো দেখে যাবা। এই যে এটা ন্যাসাল বোন আর হচ্ছে যে এনটি, এটা দেখছি, এটা অনেক সময় দিতে পারে, জাস্ট দেখে রাখো কন্ট্রাকশন রিং কি আর ব্যান্ডেল স্ট্রিং কি। এটা সিজারিয়ান সেকশনের সময় ব্যান্ডেল স্ট্রিং, এটা ইম্পর্টেন্ট। আপু আগের ছবিটা একটু দেখবো। ব্যান্ডেজিং কিভাবে বুঝবে, এটা ক্লিয়ার না ছবিটা আপু? এই যে এটা ইউট্রাস, হ্যাঁ, ইউট্রাসের গায়ে এখানে একটা রিং এর মতন, এটা দিবে না তোমার। নাও এটা দেখো, এটা ব্ল্যাডার, এটা সার্ভিক্স, এটা হেড, এটা প্লাসেন্টা, আর এটা এক্সটার্নাল লস। তাহলে ইন্টারনাল লস, এক্সটার্নাল লস মানে সার্ভিক্স। যখন সার্ভাইকাল ওপেনিংটার উপরে প্লাসেন্টাটা থাকে তখন সেটাকে আমরা কি বলি, প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এটাও তাই, দেখো ব্ল্যাডার, সার্ভিক্স আর এই প্লাসেন্টাটা, এটা কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। দেখো প্লাসেন্টা কমপ্লিটলি এটা হচ্ছে যে কভার করতেছে। প্লাসেন্টা প্রিভিয়া, সেন্ট্রাল প্লাসেন্টা, সেন্ট্রাল প্লাসেন্টা। তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, প্লাসেন্টা প্রিভিয়ার যে কোনো কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো এসব কিছুই বলবো না। এই যে প্লাসেন্টা, এটা হেড আর এটা অস পুরোটুকু কভার করছে, এটাও তাই। আচ্ছা এখানে আসি। আচ্ছা এটা হচ্ছে টুইন, এটা হচ্ছে ল্যামডা সাইন, মানে এটা হচ্ছে ডাইকোরিয়নিক ডায়ামনোটিক। এটা হচ্ছে ল্যামডা সাইন। আমি কিভাবে বুঝলাম এটা ল্যামডা সাইন, দেখো এই যে তোমার দুইটা স্যাকের মাঝখানের যে সেপারেটিং যে মেমব্রেনটা, হ্যাঁ এই মেমব্রেনটা যেখান থেকে শুরু হয়েছে, এই পাশ ও পাশ, কোনটা কোথা থেকে শুরু হয়েছে এটা তো স্পেসিফিক বলা যায় না, কিন্তু দুই পাশে দেখো এই জায়গাটা ত্রিভুজাকৃতির থাকবে। এটাকে যদি এখান থেকে লাগাই দেয়, দেখো এটা কিন্তু ত্রিভুজের মতো, এটা ত্রিভুজের মতন। কিন্তু টি সাইন যেটা মনোকোরিয়নিক ডায়ামনোটিক, সেখানে কিন্তু এখানে এরকম টির মতন থাকবে, এরকম তোমার ত্রিভুজাকৃতি থাকবে না। তো এটা দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটা ডায়াক্রনিক, কোনটা ল্যামডা সাইন এবং কোনটা টি সাইন। তো এখানে ত্রিভুজের মতন থাকলে সেটা হচ্ছে ল্যামডা সাইন, এটাও ল্যামডা সাইন। দেখো বা টুইন পিক সাইন, এটা ল্যামডা সাইন, কারণ এটার সাথে মিশাইলে দেখো এখানে ত্রিভুজের মতন হবে। আবার এখানেও যদি এখানে মিশাবো ত্রিভুজের মতন হবে। এই দেখো টি সাইন, টি সাইন দেখো এটা এখান থেকে সোজা আসছে, এসে নিচে নেমে গেছে, এখান থেকেও সোজা আসছে, নিচে নেমে গেছে। হ্যাঁ এটা কিন্তু ওরকম ত্রিভুজের মতন নাই, ঠিক আছে, এরকম সোজা। এটা যেমন ত্রিভুজের মতন, দেখো এটা যেমন ত্রিভুজের মতন নিচে নেমে আসছে, এটা কিন্তু সেরকম না। ওকে, আচ্ছা টুইন থেকে অনেক কিছুই আসতে পারে। টুইন থেকে মনোকোরিয়নিক, মোনোঅ্যামনিওটিক, ডাইক্রোনিক ডায়ামনোটিক টুইন, এগুলো ক্রাইটেরিয়া, ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, কোরিওনিসিটি তুমি কিভাবে ডিটেক্ট করবা, কখন ডিটেক্ট করবা। তো এগুলো যখন তোমাকে টুইন করাবে তো তখন তোমার হচ্ছে যে এগুলো আসতে পারে। তারপর হচ্ছে টি সাইন, তোমার হচ্ছে যেহেতু এটা মনোকোরিয়নিক, তো মনোকোরিয়নিক টি সাইন হচ্ছে মনোকোরিয়নিক ডায়ামনোটিক। মনোকোরিয়নিক মোনোঅ্যামনিওটিকে কিন্তু এরকম কোনো টি সাইন থাকবে না, কারণ মনোকোরিয়নিক মোনোঅ্যামনিওটিকের বাচ্চার ভিতরে কোনো পর্দায় থাকবে না, একটার সাথে আরেকটা দুইটা। ক্লিয়ার করে বলেন, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা
মনোকোরিয়নিক, মোনোঅ্যামনিওটিক যদি হয়, তাহলে কিন্তু এরকম কোনো পর্দা থাকবে না দুটার মাঝখানে, কারণ ওরা একটা ক্যাভিটির মধ্যে দুইটা থাকবে। হ্যাঁ, তো টি সাইনটা হচ্ছে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওট, আর ল্যামডা সাইন হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওট। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে কখন ডেলিভারি করতে হবে, কি কি কমপ্লিকেশন, তো এটা তুমি হচ্ছে যে শর্ট আনসার কোশ্চেনে যা যা এই ধরনের কোশ্চেনে আসবে। আচ্ছা, এটা একটু দেখি। হ্যাঁ, এটা কি? এটা আইওডি। এটা আইওডি, ওভারল্যাপিং অফ দা ফিচার বোন, মানে সাইন, স্পার্ডলিং সাইন। এই যে ডায়াগনোসিস অফ আইওডি, এই যে এটা কি ডায়াগনোসিস কিভাবে করবো? লস অফ ফিচার মুভমেন্ট, অ্যাবসেন্ট ফিচার হার্ট সাউন্ড, আল্ট্রাসোনোগ্রাফিতে দেখবো কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নাই। আর স্পালডিং সাইন যেটা 7 দিনে পাওয়া যায়, বল সাইন, হাইপার ফ্লেকশন অফ স্পাইন। আর আরেকটা কি আছে তোমার হচ্ছে যে রবার সাইন, যেটা তোমার হচ্ছে অ্যাওর্টা অথবা হার্টের মধ্যে গ্যাস দেখা যায়। এই যে এখানে তোমার হচ্ছে দেখো, এই যে এটা ক্রাউনিং অফ দা স্পাইন, যেটাকে আমরা এখানে বলতেছি বল সাইন। এই যে হাইপার ফ্লেকশন অফ দা স্পাইন, হাইপার ফ্লেকশন, দেখো স্পাইনটা পুরো ফ্লেক্সড হয়ে আছে নরমালের থেকেও বেশি, তাহলে হাইপার ফ্লেকশন। তারপর হচ্ছে যে স্পালডিং সাইন, যেটা হচ্ছে যে হেডে পাবো। আর এখানে গ্যাস শ্যাডো বোঝা যাচ্ছে না, কিন্তু আরেকটা সাইন হচ্ছে প্রেজেন্স অফ গ্যাস শ্যাডো উইদিন দা গ্রেড ভেসেলস এন্ড হার্ট। হার্টে কিন্তু কোনো সময় গ্যাস থাকবে না, কিন্তু যখন গ্যাস থাকবে তখন এটা অ্যাবনর্মাল। আচ্ছা, আর কি দেখাবো? আচ্ছা, দুটা জিনিস দেখাবো। আচ্ছা, এটা এটা কি বলতো? এটা তো পারার কথা। এটা হচ্ছে প্রেগন্যান্সি, এক্টোপিক প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি, এটা হচ্ছে রিং অফ ফায়ার। ওকে, তাহলে এটা হচ্ছে রিং অফ ফায়ার। এবং এটা তো তোমার যে কোনো জায়গায় একটা এরকম দিলে তোমাকে হচ্ছে যে ভাস্কুলারিটি দেখা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা ছবিতে তোমাকে সিনারিও দেবে যে একটা অ্যামেনোরিয়া পেশেন্ট ছিল 7 to 8 উইকস, দেন তোমার কাছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, সাথে পিভি ব্লিডিং আছে। এখন তার আল্ট্রাসাউন্ড বিটা এসসিজি তোমার রেইজড, প্রেগন্যান্সি হিস্ট্রি টেস্ট পজিটিভ। এখন তোমার কাছে আল্ট্রাসোনোগ্রাফিতে এই ফিচার আসছে, তুমি বলবা যে ইট ইজ এ রিং অফ ফায়ার সাইন ইন দ্য অ্যাডেনিক্সা। এটা আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং কি কি হবে? আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং হবে যে ইউট্রাইন ক্যাভিটি এমটি and there is a sac-like structure in the adnexa. On color Doppler it is হচ্ছে যে ring sign. ওকে, তো একটোপিক প্রেগন্যান্সির ইটিওলজি আসতে পারে, কি ট্রিটমেন্ট দিবা, কি কমপ্লিকেশন হতে পারে, এই জিনিসগুলো আসবে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে গ্যাস্ট্রোকাইসিস। গ্যাস্ট্রোকাইসিস, গ্যাস্ট্রোকাইসিস। আচ্ছা, তোমরা হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি আরো 2টা জিনিস দেখবা, আর 3টা জিনিস দেখবা যেটা আমি এখানে অ্যাড করি নাই। সেটা হচ্ছে তোমার হাইড্রোক্যাফালাস দেখবা, হাইড্রোক্যাফালাসের আল্ট্রাসোনোগ্রাফি দেখবা। আর হচ্ছে যে তোমার ওমফ্যালোসিলিটা দেখবা, আর অ্যানকেফালি দেখবা। ঠিক আছে, ওমফ্যালোসিল, হাইড্রোকেফালাস, অ্যানকেফালি। হ্যাঁ, হাইড্রোকেফালাস, অ্যানকেফালি, ওমফ্যালোসিল আর গ্যাস্ট্রোকাইসিস তো দেখাই দিচ্ছি। গ্যাস্ট্রোকাইসিস আর ওমফ্যালোসিলের মধ্যে অ্যাকচুয়ালি খুব একটা বেশি পার্থক্য নাই। দুটারই দেখবা যে পেটটা খেয়াল করবা যে পেটের এখান থেকে একটা প্রোট্রুডেড মাস থাকে। তো গ্যাস্ট্রোকাইসিসের প্রোট্রুডেড মাসটা দেখবা এরকম ইরেগুলার। ঠিক আছে, আর ওমফ্যালোসিলে দেখবা যে এটা রেগুলার, মানে একটা ক্যাপসুল দিয়ে এটাকে কভার করা থাকবে, ঢাকা থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে ওমফ্যালোসিল। আর গ্যাস্ট্রোকাইসিসে এটা ঢাকা থাকে না, যার জন্য তোমার গাঁট গুলো এরকম হচ্ছে ইরেগুলার দেখা যায়। ঠিক আছে, তো এটা তোমার আসতে পারে যে কি সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, কোন প্রিনেটাল টাইমে তুমি ডায়াগনোসিস করছো, কি কমপ্লিকেশন থাকতে পারে, এবং এটার হচ্ছে আউটকাম। হাইড্রোকেফালাস, ওমফ্যালোসিলি, অ্যানকেফালি আর হচ্ছে গ্যাস্ট্রোকাইসিস, এই কয়েকটা জিনিস দেখে যাবো। তোমাদের এটা ক্লাস হবে, হয় নাই মোটামুটি আল্ট্রাসোনোগ্রাফি শেষ। আচ্ছা, আরেকটা আছে ব্লাইটের ওভন, এটা করে নিই। ব্লাইটের ওভন, আচ্ছা, কখন আমরা বলবো ব্লাইটেড ওভান? যখন দেখবো ইউট্রাইন স্যাক আছে কিন্তু কোনো ফিটাল কোর নাই। ঠিক আছে, আবার বর্ডারটা ইরেগুলার, অনেক সময় আছে যে তোমার ফিটাল কোরও অনেক সময় ডেভেলপ করে কিন্তু কোনো ফিটাল হার্টবিট নাই। হ্যাঁ, এগুলোকে আমরা বলি কি ব্লাইটেড ওভান বলি। তো ব্লাইটেড ওভানের স্যাক সাইজটা ইউজুয়ালি 30 মিলিমিটারের বা 3 সেন্টিমিটারের বেশি হয় না।
যদি এমন হয় যে না 3 সেন্টিমিটার হয়ে গেছে কিন্তু এখনো ফিটাল পোল ডেভেলপ করে নাই, বা ফিটাল পোল বা ইয়কসাক একটু ডেভেলপ করছে কিন্তু হার্টবিট নাই, তাহলে সেটাকে আমরা কি বলতেছি? ব্লাইটের জোন। ওকে, আল্ট্রাসোনোগ্রাফি শেষ। আর এখন তো অস্পি ডিফারেন্সটা আমি একটু বলে দেবো তোমাদের। এটা আসলে মুখস্থ করার কোনো কিছু নাই। আর পরীক্ষার আগে তো তোমাদের আবার যখন অস্পি ব্যাচ হবে তখন এটা আরো স্পেসিফিক ভাবে আমি হচ্ছে যে বলে দেবো। তাও কয়েকটা কোশ্চেন আমি তোমাকে দেখাবো। আপু, হ্যাঁ বলো। অস্পি কোথা থেকে পড়বো? জেনেসিস এর অস্পি কেয়ার বইটা থেকে পড়লে হবে? আপনি যেগুলো বললেন এগুলো আছে? হ্যাঁ হ্যাঁ আছে, জেনেসিস অস্পি কেয়ারে তুমি পড়তে পারো। তারপরে হচ্ছে যে আগে বিসিপিএস এর যে কোশ্চেন গুলো আছে, ইনটেক তুমি হচ্ছে যে পড়তে পারো। এক কথায় হচ্ছে যে জেনেসিস থেকে তুমি অস্পির বই কিনে নিয়ে ওখানে আগের বিসিপিএস এর, কারণ আলাদা করে কিন্তু তোমার হচ্ছে মিড টার্মের যে আমি যে কোশ্চেন গুলো দেখালাম ওই কোশ্চেন গুলো একটু দাও। বিসিপিএস এ ইনটেক থেকে পড়বো, ইনটেক 1 2 মিড টার্মের ওরকম হচ্ছে পাওয়া যায় না, বুঝছো? মিড টার্মেটা যার জন্য তুমি হচ্ছে এফসিপিএস এর যেগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবা যে কি ধরনের আসে। তো তুমি হচ্ছে যে ইনটেক কিনতে পারো, শুধু জেনেসিস এর হচ্ছে যে অস্পি সলিউশন আছে সেটা কিনতে পারো, বা অস্পি কেয়ারটা কিনতে পারো। ঠিক আছে, অস্পি কেয়ারটা কিনলে সুবিধা হবে কি, কোশ্চেন গুলো সব তোমরা দেখতে পারবা। হ্যাঁ, অস্পি কেয়ার কিনলে বিসিপিএস এ কোন সালে কোন ধরনের কোশ্চেন আসছে এইভাবে তোমরা হচ্ছে যে দেখতে পারবা। অস্পি কেয়ারটা কিনলে আমার মনে হয় ভালো হয়। জি আর 2-3টা কোশ্চেন দেখাবো ওদের। আচ্ছা, অস্কি আইওই, অস্কির মধ্যে অ্যাকচুয়ালি আইওই, হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন। তো তোমরা যখন হচ্ছে পরীক্ষার হলে যাবা অস্পিতে, তখন অস্পি এবং অস্কি এরকম স্পেসিফিক ভাবে কিন্তু আলাদা আলাদা করে কোনো স্টেশন নাই। প্রথম দরটা একসাথে হবে যেটাকে তোমার অস্পি দিয়ে ঢুকাই দেওয়া হবে, আর বাকি তোমার হচ্ছে যে অস্কি বা আইওই দিয়ে আর 5টা স্টেশন তোমাকে দেওয়া হবে। এখন এই টোটাল 15টা স্টেশনের মধ্যে কোন স্টেশন গুলোকে তোমার সরাসরি ম্যাডামদের ফেস করতে হবে? একটা হচ্ছে তোমার কাউন্সিলিং তুমি করবা, সেটা ম্যাডামকে তোমার মুখে মুখে বলতে হবে। আর একটা হচ্ছে প্রসিডিউর, এটাও তুমি জানো যে তোমাকে করতে হবে, মুখে মুখে বলতে হবে, তো এটাও তোমার ফেস টু ফেস। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে যে তোমার আইওই, ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন। অস্পি যেটা তোমার স্ট্যাটিক কোশ্চেন তোমার হচ্ছে লিখতে হচ্ছে খাতায়, সেটা হচ্ছে অস্পি। আর সেই স্ট্যাটিক কোশ্চেনটাই যখন ম্যাডামরা তোমাকে জিজ্ঞাসা করতেছে এবং তুমি আনসার দিচ্ছ, সেটা হচ্ছে আইওই, ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন। ডিফারেন্স এতটুকুই, তোমার একটা স্ট্যাটিক কোশ্চেন থাকবে ক্লিনিক্যাল কেস, এবং তার সাথে ধরো তোমার 5টা 6টা কোশ্চেন থাকবে। তো ওই কোশ্চেনটাই তুমি কারোর সামনে তোমার কিছু বলতে হচ্ছে না, জাস্ট কোশ্চেনটা দেখবা এবং সেই অনুযায়ী তুমি আনসারটা খাতায় লিখে দিয়ে আসবা। এটা হচ্ছে তোমার অস্পির স্ট্যাটিক। এবং যখন তোমার আইওই থাকবে, এরকম একটা স্ট্যাটিক বা ক্লিনিক্যাল একটা সিনারিও তোমার টেবিলে লাগানো থাকবে, ওই পাশে ম্যাডাম থাকবে, এই পাশে তুমি বসে আছো, এবং তুমি কোনো কোশ্চেন দেখতে পারবা না, জাস্ট তুমি সিনারিওটা দেখতে পারবা। তো সিনারিওটা তোমার যখন পড়া শেষ হয়ে যাবে তখন ম্যাডাম তোমাকে 5টা বা 6টা কোশ্চেন জিজ্ঞাসা করবে, এবং ওই কোশ্চেনের আনসার গুলো তুমি না লিখে মুখে দিবা এবং ম্যাডাম ওই অনুযায়ী তোমাকে নাম্বার দিবে। এটা হচ্ছে আইওই, ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি তোমাকে একটা কোশ্চেন দিছি, আমি জাস্ট এখানে কয়েকটা দিছি, জাস্ট কি হলো এটা, কই গেল? কি হচ্ছে, কোথায় গেল? খুঁজে তো পাচ্ছি না, কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না তো। তারপরে তো স্বর্ণ করে চলে যাচ্ছে। আচ্ছা, উপরেরটা দাও। আচ্ছা, যেমন ধরো এটা তুমি নামাচ্ছিলে কোনটা দিয়ে?
এরকম করলে নামবে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা ধরো এটা RH নেগেটিভ, হ্যাঁ, কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না, ধরো এরকম একটা জাস্ট সিনারিওটা আমি দেখতে পাচ্ছি যে একটা থার্ড গ্রাভিডা RH নেগেটিভ মাদার, তার 16 উইকস প্রেগন্যান্সিতে আমার কাছে আসছে, যার প্যারা 2+0, এবং সে অ্যান্টিবডি টাইটার করে আসছে 1:8। প্রিভিয়াস ইনজেকশন অ্যান্টিডি গিভেন, আগে অ্যান্টিডিটা দেয়া আছে, হ্যাঁ, কিন্তু এখন তার অ্যান্টিবডি টাইটার 1.8, 1:8। এখন যখন তোমার কি হবে, এরকম পুরো কোশ্চেনটা তোমাকে দিয়ে দিবে, ধরো এরকম কোশ্চেন সিনারিও সহ এরকম কোশ্চেনটা একটা তোমাকে দিয়ে দিল, তুমি এটা লিখতেছো, তাহলে সেটা হচ্ছে তোমার অস্পির স্ট্যাটিক। এখন তোমার শুধু তোমার সিনারিও দিল এবং এই কোশ্চেন তুমি কিছু জানো না, তাহলে এটা হচ্ছে তোমার IOE। এখন ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম why iso immunization occur, তুমি আমাকে আনসার দিলে, এটা হচ্ছে তোমার IOE। আচ্ছা এই দুটার মধ্যে ডিফারেন্সটাকে বোঝা গেছে? জি আপু। আচ্ছা তো এগুলো আমি তোমাদেরকে সলভ করাবো না, আমি জাস্ট কোশ্চেনটা তোমাকে দেখাচ্ছি যে এই টাইপের কোশ্চেন আছে, কারণ তোমাদের তো এখন মাত্র 3টা ক্লাস হয়েছে, যেখানে তোমরা আমি এই কোশ্চেন সলভ করলে তোমরা কোনো মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না। তোমাদের কি 3টা ক্লাস হয়েছে, একটা তো ক্লাস আমি নিছি মনে হয় এন্ডোমেট্রিওসিস অ্যাডেনোমায়োসিস, না? আপু অনেকগুলো ক্লাস আছে। তোমার কি লং ব্যাচের? রেগুলার ব্যাচ। রেগুলার ব্যাচে বলে যে 3টা ক্লাস হয়েছে মাত্র। হ্যাঁ ধরো এই একটা কোশ্চেন আমরা সলভ করি, একটা গাইনি কোশ্চেন সলভ করি। তো ওয়াই আইসোমিনাইজেশন occur, এখানে আইসোমিনাইজেশন কেন হয়েছে, এটা কেন হয়েছে আইসোমিনাইজেশন? RH নেগেটিভ মাদার ফিটোম্যাটার্নাল হচ্ছে যে সার্কুলেশন গেছে, ফিটোম্যাটার্নাল হচ্ছে যে সার্কুলেশনের জন্য তোমার হচ্ছে মায়ের থেকে না বাচ্চা থেকে হচ্ছে যে মায়ের যে ব্লাড গেছে অ্যান্টিডি, তার জন্য তৈরি হয়েছে। whether any antibody will be given in current pregnancy or not, তো এই সিনারিও দেখে তোমাদের কি মনে হচ্ছে, তুমি কি অ্যান্টিডি দিবা কি দিবা না বলো তো? আগেও একটা অ্যান্টিডি পাইছে, আর এখন 16 উইকস, আর টাইটার হচ্ছে 1:8। এনিওয়ান 10 সেকেন্ড চাই, দিব না? আর কেউ আছে যা যে ওর আনসারের সাথে মিল আছে, এমন কেউ আছো যে দিব দিতে? আচ্ছা এখানে এমন কেউ আছো যে দিতে চাও না? কেউ নাই। অ্যাকচুয়ালি আমরা দিব না, কেন দিব? কারণ ও তো টাইটার পজিটিভ হয়েছে, দেখো টাইটার অ্যান্টিবডি পজিটিভ, যদি আমার অ্যান্টিবডি পজিটিভ হয় তাহলে কি আমার অ্যান্টি দেওয়ার প্রয়োজন আছে কোনো? আমি কাদের অ্যান্টিবডি দেব? যাদের অ্যান্টিডি টাইটার নেগেটিভ আমি তাদের অ্যান্টিডি দেব, হ্যাঁ। কিন্তু ওর হচ্ছে 1:8, যখন 1:2 1:4 থাকবে তার মানে কিন্তু ওর অ্যান্টিবডি পজিটিভ, তার মানে ওর আইসোমিনাইজেশন হয়ে গেছে। উপরে কোশ্চিনটা দেখলে তো বোঝা যায় ওয়াই আইসোমিনাইজেশন occur, তার মানে ওর আইসোমিনাইজেশন হয়ে গেছে। সব সময় অস্কির কোশ্চিন দেখে আনসার করবা, সব কোশ্চিন করবা, সিনারিও দেওয়ার পর পরে প্রথম কোশ্চেন করে আনসার দিতে হবে, তারপর দ্বিতীয়টা করবা আনসার দিবা, তারপর তৃতীয়টা করবা আনসার দিবা, এরকম না জিনিসটা। কারণ কোশ্চেন থেকে কিন্তু অনেক ক্লু পাওয়া যায়, কোশ্চেন থেকে অনেক ক্লু পাওয়া যায়। সো তুমি আগে একটা ক্লিনিক্যাল সিনারিও থাকলে ওটা পড়বা, পুরো কোশ্চেন সবকটা কোশ্চেন পড়বা, দেন তুমি আনসার দিবা। তো এখানে তো বলেই দিছে ওয়াই আইসোমিনাইজেশন occur, কেন তার আইসোমিনাইজেশন হয়েছে একটা কোশ্চেন আছে, তার মানে তার আইসোমিনাইজেশন হয়েছে, তা না হলে কি কোশ্চেন আসবে কেন হয়েছে? বলো উত্তর দাও। তার যদি আইসোমিনাইজেশন নাই হয় তাহলে কি তার তোমার কোনো কোশ্চেন এরকম আসতো যে কেন হয়েছে আইসোমিনাইজেশন? না হ্যাঁ, তার মানে তার আইসোমিনাইজেশন হয়েছে, আইসোমিনাইজেশন হয়েছে এই জন্যই তো আমি আর এন্টিটি দিতে পারবো না, তাই না? এরপরের কোশ্চেনটাই তো তোমার খুবই সহজ, তোমার তো উত্তর দেয়া আছে। হ্যাঁ আইসোমিনাইজেশন হলে আমি কিন্তু অ্যান্টিটি দিতে পারবো না, কারণ অ্যান্টিটি তো তখন কোনো কাজই করবে না, পেশেন্টের তো অলরেডি অ্যান্টিবডি তৈরি করা শুরু হয়ে গেছে। তো আমি যদি অ্যান্টিটি দেই সে কি অ্যান্টিবডি তৈরি করা করতে পারবে, প্রিভেন্ট করতে পারবে? পারবে না। অ্যান্টিবডি কন্টিনিউয়াস প্রসেস, এটা তৈরি হতেই থাকবে। আচ্ছা when prophylaxis antibody is given, antibody prophylaxis কখন দেওয়া হয় আমরা জানি 28 weeks এ, then 32 weeks এ।
আর কখন উইদিন 72 আওয়ার্স অফ ডেলিভারি, মোস্ট কমনলি এখন হচ্ছে 28 উইকস আর উইদিন 72 আওয়ার্স অফ ডেলিভারি দেওয়া হয়। আমি কিভাবে মনিটর করব এটা আমি বলবো না, এটা অনেক বড় কাহিনী। আমি পেশেন্টের মনিটর করব কিভাবে, যেহেতু অ্যান্টিটি পজিটিভ হয়ে গেছে তাহলে তো আমি রাইজিং টাইটার দেখবো। না, রাইজিং টাইটার কেন দেখবো? আমার তো অ্যান্টিটি দেখার হচ্ছে যে কোনো অ্যান্টিটি তো ওর পজিটিভ হয়ে গেছে, তাই না? আর এস নেগেটিভ আর 16 আছে প্যারা 2 প্লাস এ কাপস না, ওর অ্যান্টিটি আমি দেখবো, রাইজিং টাইটার দেখবো। ওর তো এফেক্টেড চাইল্ড নাই, ওরটা দেখবো। যদি এফেক্টেড চাইল্ড থাকতো তাহলে আর আমি অ্যান্টিডি দেখতাম না। ওর হচ্ছে এফেক্টেড চাইল্ড নাই, হ্যাঁ, তার জন্য আমাকে অ্যান্টিডি দেখতে হবে। তাহলে আমি মনিটর করবো কিভাবে? অ্যান্টিডি দিয়ে। এবং অ্যান্টিডি যখন দেখবো যে 1:16 বা তার বেশি হয়ে গেছে তখন যে আমি মিডিয়াল স্টেবিলাইজার ডপলার করবো আর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করবো। এভাবে আমি মনিটর করবো। আচ্ছা, হোয়াট উড বি হার ম্যানেজমেন্ট? তার ম্যানেজমেন্ট কি? তার ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে এই অ্যান্টিডি টাইটার, ডপলার আর আল্ট্রাসোনোগ্রাফির উপরে। এর উপরে ম্যানেজমেন্ট আমি দিব। এটা দেখাবো না, একটা অবস দেখাচ্ছি, এখন একটা কাহিনী দেখাবো। এটা দেখো, a 24-year-old lady came with amenorrhea since her last delivery but not pregnant. She had history of normal vaginal delivery complicated by severe PPH with hospital visit. শিয়ান সিনড্রোম। আমার দিদি কি হতে পারে? আশারম্যান সিনড্রোম। আর কি হতে পারে? আবার প্রেগন্যান্সি হতে পারে, তাই না? তার ডেলিভারির পর পরে। কিন্তু এখানে তো বলে দিচ্ছে নট প্রেগন্যান্ট, এখানে তো বলছে নট প্রেগন্যান্ট। আমি দিদি বলছি, ঠিক আছে তুমি প্রেগন্যান্সি দিলা না। আরেকটা কি হতে পারে তাহলে বলো? হাইপোথ্যালামিক পিটুইটারি, এটাও তো হতে পারে। আবার ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, হ্যাঁ এটা কমন না, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারস অফ ইট, এটা কি ক্লিনিক্যাল ফিচারস হতে পারে? ইউজুয়ালি স্পেসিফিক কোনো ক্লিনিক্যাল ফিচার না, এটা ডিপেন্ড করে আসলে যে এই শিহান সিনড্রোমটা তো হাইপোপিটুইটারিজমের জন্য হয়। তো এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করছে হাইপোপিটুইটারিজম, মানে পিটুইটারির কতটুকু অংশ ড্যামেজ হয়েছে। কারণ এখান থেকে তোমার হচ্ছে যে তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের জন্য তোমার হচ্ছে এসিটিএস সিক্রেশন হচ্ছে, তারপর হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন তোমার সিক্রেশন হচ্ছে। তো এটা এমন যদি হয় যে না তোমার হচ্ছে যে অনেকখানি এক্সটেন্ড করছে, তাহলে তোমার থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির জন্য হাইপোথাইরয়েডিজমের ফিচার আনতে পারে। তারপর হচ্ছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টিসল ডেফিসিয়েন্সির জন্য অ্যাডিশনস ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা আসলে ডিপেন্ড করে। তো আমি ক্লিনিক্যাল ফিচার অফ ইট কি, ইট ডিপেন্ডস on the extent of damage of the pituitary gland. It may present with hypothyroidism, adrenal deficiency, that is Addison's disease, তারপর হচ্ছে menstrual abnormality। এভাবেই আমরা লিখবো। আমি কি ইনভেস্টিগেশন করবো? আমি ওই সেম ইনভেস্টিগেশন করবো। Addison's disease দেখার জন্য ACTH ডিটেকশন করবো, আমি থাইরয়েড ফাংশন দেখার জন্য এটা করবো, আল্ট্রাসোনোগ্রাফি করবো, আমি এমআরআই অফ দ্য ব্রেন করবো। এমআরআই ব্রেন দিয়ে আমি কি দেখবো? পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থা আমি দেখবো। ট্রিটমেন্ট কি? সাপ্লিমেন্টেশন, আর কিছু। তো বোঝা গেছে যে হচ্ছে যে আসলে জিনিসটা কি, একটা গাইনি একটা অবস্থা গেলাম। আর কারোর কাছে কোনো কোশ্চেন কি বললেন? ট্রিটমেন্ট সাপ্লিমেন্টেশন, যেমন হাইপোথাইরয়েডিজম হলে তুমি থাইরয়েড সাপ্লিমেন্টেশন দিবে, এসিটিএইচ তোমার ই হলে কর্টিসল সিম্পটোমেটিক। কারণ আমরা তো আসলে জানি না যে তার অ্যাসোসিয়েটেড আর কি কি ঝামেলা আছে। তো সব সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিব আর সাপ্লিমেন্ট দিব। ওকে, তো তোমার ইম্পর্টেন্ট সব চ্যাপ্টার থেকে আসলে যে কোনো সময় যে কোনো এরকম আইউই আসতে পারে। তারপরে পরীক্ষার আগে আমরা আবার হচ্ছে যে তোমাদের যখন অস্পি ক্লাস হবে যেগুলো একটু ভাস্ট হয় তখন আমরা স্পেসিফিক আরো চ্যাপ্টার গুলা বলে দিতে পারবো যে এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যখন সব কয়টা পড়া হয়ে যাবে না তখন তোমাদের কাছে আসলে আইউই কোনো ব্যাপার হবে না, যেহেতু এখনো কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, লেকচার সব শেষ হয় না, যার জন্য হচ্ছে যে একটু ডিফিকাল্ট বা একটু লাগে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে খুব একটা কঠিন কিছু না, জাস্ট ডায়াগনোসিসটা যদি করতে পারো সবকিছু তোমরা শর্ট আনসার কোশ্চেন হিসেবে যেমন ডেসক্রিপশনে পড়ো, লেকচার গুলো পড়ো, তার মধ্যেই থাকবে। ক্লিয়ার?
আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমি ক্লাসটা শেষ করব। আপু আগের ক্লাস রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল কিসের থেকে? আপু এন্ডোমেট্রিওসিস থেকে। এনজিএন ক্লাসিফিকেশন যেটা ওটা কি করতে হবে? এনজিএন নতুন বইয়ে ইএনজিআইএন এনজিএন ক্লাসিফিকেশন। না, এটা তোমাদের লাগবে না। তোমরা তো ল্যাপারোস্কোপি করবে না, অপারেশন করবে না। এফসিপিএস এ লাগবে, মানে ফাইনাল পার্টে লাগবে। এফসিপিএস ফাইনাল পার্টের পরীক্ষা লাগবে, মিডটার্মে লাগবে না। আর কিছু? আপু এসবি এর জন্য কি বই পড়বো? সিঙ্গেল বেসড আনসার, ইউজুয়ালি তো তোমার সিঙ্গেল বেসড আনসার এগুলোর জন্য তোমার আলাদা যে কোশ্চেন ওরা তো বলে দেয়, এটার জন্য তুমি এই যে এমআরসিও যে বইগুলো পড়বে। আর অ্যাকচুয়ালি সিঙ্গেল বেসড আপু তো অনেকগুলো বই দিছে, দামও তো বেশি। একটা পড়বো কোনটা বলেন? একটা বই কিনবো। এটা আমি বলতে পারবো না রে। সিঙ্গেল বেসড আনসার তোমার হচ্ছে রিসেন্টলি যারা পরীক্ষা দিয়ে তোমাদের ক্লাস নিয়েছে, যেমন হচ্ছে জারিফা বলতে পারবে, সাবিহা বলতে পারবে, ওদের কাছ থেকে তুমি একটু শুনে নেবা। আপুরা তো বললো এফসিপিএস এর পার্টনার জন্য যেটা পড়ছিলাম যেগুলো ওগুলোই। এফসিপিএস এর পার্ট 1 এর জন্য যেগুলো পড়ছো সেটার সাথে তো আসলে আপু মিশু আপু বলছে মেইনলি দত্ত পড়লেই হবে, আর দত্ত পড়ে কেউ যদি সময় পায় তাহলে এমআরসিও যে পার্ট 2 যে ইয়াগুলো ওইগুলো পড়তে বলছে। ওইগুলো অনেকগুলো, 4টা বই নাম বলছি। সেটাই তো ওরা ও চাচ্ছে, একটা নাম বলো ওদেরকে। এফসিপিএস পার্ট 2 এমআরসিও যে বই, যে কোনো একটা নাম ওকে বলো, ঠিক আছে? আচ্ছা, সাবিহাকে বলবো, একটা মনে হয় বলছে রেখা, আরেকটা তোমাদের সাবিহাকে বলবো গ্রুপে একটা বইয়ের নাম দিয়ে দিতে এসবি এর জন্য, ঠিক আছে? কি আপু? সাবিহাকে বল, কারণ ওরা পরীক্ষা দিচ্ছে তো রিসেন্টলি, ওরা বলতে পারবে। আর এসবি এর ক্লাসটা আমি ওরকম করে নিও না, কারণ আমার তো আসলে এসবি পরীক্ষা দিতে হয় না আমার, তাছাড়া এত স্পেসিফিক আমি বলতে পারবো না। ওরা পরীক্ষা দিচ্ছে, এটা ওরা ভালো বলতে পারবে আমার থেকে। আমি সাবিহাকে বলবো যে গ্রুপে, সব কয়টা গ্রুপে যেন একটা স্পেসিফিক একটা অ্যাটলিস্ট একটা বা দুটা বইয়ের নাম দিয়ে দেয়। বইয়ের নাম দিলে একটু ভালো হয়, মানে হচ্ছে রিটেড এর জন্য, এসবি এর জন্য এগুলো। ওকে বলবো, আমি সাবিহাকে বলবো, ঠিক আছে, যে দিয়ে দেওয়ার জন্য। আর কোনো কোশ্চেন আছে কারণ? তাহলে আমি ক্লাসটা শেষ করি। আপু স্পিকার কিনলে কি ইনটেক 1 ভলিউম আর 2 ভলিউম কেনার দরকার আছে? না না, যে কোনো একটা কেন, তোমাদের তো এত স্পিকার এনাফ না? হ্যাঁ, স্পিকারে তুমি বেসিক কোশ্চেন গুলো দেখো। তবে কাউন্সিলিং আবার একটা জিনিস আছে যেটা কিন্তু আবার হ্যাঁ, কাউন্সিলিং। এটা আবার অস্পিকারে নাই। সেই কাউন্সিলিং এর জন্য আবার তোমার হচ্ছে যে ইনটেক এগুলা বাংলাতে লেখা একটা কাউন্সিলিং রিসেন্টলি বের হয়েছে, এটা একটু খোঁজ নেই, এটা কিনবা। কারণ ইংলিশে তো তুমি বলবা না, হ্যাঁ, তুমি কিন্তু কাউন্সিলিংটা বাংলায় করবা। হ্যাঁ, তো তুমি এখানে জেনেসিসে এসে খবর নিবা যে বাংলা কাউন্সিলিং, তুমি ওই অস্পিকেটটা কিনো, আর সাথে বাংলা কাউন্সিলিং এর যে কাউন্সিলিং শিট পাওয়া যায় সেটা কিনবা, যে বইটা পাওয়া যায় সেটা কিনবা, ঠিক আছে? ওকে ওকে, বাই, গুড নাইট। ক্লাসটা এখানে শেষ। ভালো থাকবেন। ওকে, হ্যাঁ, তোমরাও সবাই ভালো থেকো, বাই। আচ্ছা, আর একটা কথা একটু বলি, এই যে তোমরা তো নিশ্চয়ই অনেকে ট্রেনিং করতেছো, তো যখন তোমাদের ট্রেনিং আসবে সবাই কিন্তু মোটামুটি টুকটাক আল্ট্রাসোনোগ্রাফি করাই থাকে। আল্ট্রাসোনোগ্রাফি পিকচার গুলা দেখবা, আর প্রতিদিন 5টা 6টা যখনই বসে থাকো না কেন, গুগলসে সার্চ দিয়ে এই যে টপিকস গুলো আমি বলছি এই ছবিগুলো দেখবা। কারণ ম্যাডামরা কিন্তু সব তো আর পেশেন্টদের কাছ থেকে এনে ছবি দিবে না, গুগলস থেকে সার্চ করে করে ছবি দিবে। অনেকগুলো কিন্তু এরকম গুগলস থেকে সার্চ করা ছবি তোমরা হচ্ছে যে